আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আমাদের প্রতি সপ্তাহে যেভাবে ২ দিন দেখা হয় তার একটা অংশ হিসাবে আজকেও আমরা উপস্থিত হয়েছি। এবং সবচেয়ে আনন্দদায়ক যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের যে রিকোয়েস্ট থাকে সবসময় যেই ক্লাসটার, যেই টপিকটার সেটা নিয়ে আমরা আজকে আবারও হাজির হয়েছি। তোমাদের একটা সুন্দর রিকোয়েস্ট ছিল যে হিসাব বিজ্ঞানের ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে তোমাদের প্রবলেম। সেইজন্য আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে চলে আসছি। দেখবো যে আমানতকারী কি ভুল করে, ব্যাংক কি ভুল করে, যার কারণে এদের ভিতরে এত মারামারি হয়, যে মারামারির কারণে তুমি কষ্ট পাও। চলো, তোমার কষ্ট দূর করার জন্য আজকে আমি চলে আসছি। আমি হচ্ছে মিনহাজুর রহমান, লুমিনাসের অ্যাকাউন্টিং বিষয়ের ডিরেক্টর। এবং আমার সাথে তোমাদের আজকে নিয়ে ৩ নাম্বার ক্লাস যাবে। এবং আশা করি তোমরা প্রতিবারের মতো তোমরা যেই কাজটি করো, যারা আমাদের আগের স্টুডেন্ট তারা অলরেডি করা শুরু করে দিছো, যে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করা শুরু করেছো এবং শুরু করে দিয়েছো কমেন্ট করা যে শেয়ার ডান। যারা করো নাই তারা এই কাজটা করা শুরু করো। এবং এই শেয়ার ডান কমেন্টটা এখন আগে দেখলে আমরা বুঝি তোমরা লুমিনাসের সাথে অনেক দিন ধরে আছো। এবং যারা নতুন আছো তারা এই আজকের ক্লাসের স্লাইডটি পাওয়ার জন্য যে কাজটা করতে পারো, সুন্দর করে লিখতে পারো শেয়ার ডান। আচ্ছা, সবাইকে আবারও বলতেছি আসসালামু আলাইকুম। অনেকে সালাম দিয়েছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। এবং আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই কমন। সেটা হচ্ছে আমরা আসলে কতটুকু আমাদের ক্লাসটা নিয়ে সামনে যেতে পেরেছি। আমরা দেখি যে আমাদের ক্লাসটা প্রথম দিকে শুধুমাত্র ঢাকার স্টুডেন্টরা করতো, আস্তে আস্তে বরগুনা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী সব জায়গায় ছড়িয়ে গেছে। তো তোমরা যে কাজটা করবে ফটাফট, আমি বলার আগে করা শুরু করে দিয়েছো অনেকে, সেটা হচ্ছে তোমার কলেজের নামটি আমাদের কমেন্টে জানিয়ে দিবে। তাহলে আমরা জানতে পারবো আমরা এই সমস্ত কলেজের কাছে অলরেডি রিচ করেছি। এটা আমাদের অনেক ভালো লাগে যে আমরা একদিন স্বপ্ন দেখতেছি আমাদের এই ক্লাসগুলা নিয়ে পুরো বাংলাদেশের যতগুলা কলেজ আছে সবগুলা ছড়িয়ে যাব। এবং তোমরা এই কমেন্ট করতে করতে আমরা যে কাজটা করব, আমাদের স্পেশাল গেস্ট ফাহমিদ সামি থেকে একটু শুনবো যে কেমন লাগতেছে আমাদের গ্রাউন্ডে আসতে। তারপর শুনবো যে ফাহমিদ সামির কাছ থেকে, যেহেতু ও অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশন লেভেলে আছে, ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ সেই সমস্ত সকল বিষয় ফাহমিদ সামির কাছ থেকে শোনার জন্য আমি ফাহমিদ সামিকে স্পেস দিতে চাই। ফাহমিদ সামি, তুমি যদি কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানে কমেন্ট সেকশনে আগে একটু দেখি যে অনেকেই আছে। জিনা প্রাপ্তি ঢাকা কমার্স কলেজ থেকে, তারপরে অনিক নটরডেম কলেজ থেকে, দেন ঢাকা কলেজ থেকে বিয়ামি ঘোষ, দেন প্রিয়া চক্রবর্তী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। এরকম অনেক অনেক কলেজ থেকে আসছে, মানে পড়ে শেষ করা যাবে না, তাহলে এটা নিয়ে নিতে হবে পুরোটা। তো আমি যদি আমার পরিচয়টা নিজে দেই, যে আমি এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস এ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে বিবিএ কমপ্লিট করলাম। তো বর্তমানে আমি আছি যেখানে, সেটা হলো সবাই অ্যাকাউন্টিং পড়ে যেটা টার্গেট করে হওয়ার, যে সিএ। সো বর্তমানে কেপিএমজি রহমান এন্ড রহমান এখানে সিএ তে অধ্যয়নরত আছি। তো আজকে এই টপিকটা, যে যে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন যে টপিকটা আছে, সেই টপিকটা নিয়ে যদি বলি, অনেকে আমরা দেখা যায় অ্যান্সার করার জন্য, সৃজনশীল অ্যান্সার করার জন্য এটাকে অ্যাভয়েড করি। হয়তো বা পারি না, বা হয়তো বা একটু ভয় লাগে। ভয়টাই বেশি, পারি না এটা হবে না, তো ভয়টা একটু বেশি। তো এই ভয় থেকে যেটা হয় যে আমরা এটা এমসিকিউ করতে চেষ্টা করি। মানে যেহেতু আমরা পারি না, এমসিকিউ এমসিকিউ যেটা সমস্যাটা হয়, এমসিকিউ যা করো সমস্যা নাই, একটা দুইটা এমসিকিউ আসলো, ওইটা হয়তো না পারলা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এফবিএতে তুমি যখন সি ইউনিটে পরীক্ষা দিতে যাবা, তখন তোমার বর্তমানে এমসিকিউ আছে 12টা। এই 12টার মধ্যেও তোমার লাস্ট ইয়ারে দেখা গেছে যে একটা এমসিকিউ আসছে ব্যাংক সমন্বয়। সামি, আমি একটু অ্যাড করি। সামি, আমার কাছে যেটা মনে হচ্ছে, তুমি যদি একটু সবার কাছ থেকে শুনে নিতে যে তোমার সাউন্ড গুলা ক্লিয়ার কিনা। আই থিঙ্ক সাউন্ডে যদি কারো কোনো প্রবলেম থাকে, তোমরা একটু কমেন্ট করে জানাইতে পারো, কারণ আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসটা একদম সুন্দরভাবে যাক। আচ্ছা, সাউন্ড এখন কি ক্লিয়ার? সাউন্ড সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমার কাছে একদম ক্লিয়ার। সামি, আমি তোমাকে শুনতে পাচ্ছি না এখন। হ্যালো, ঠিক আছে? এখন কি শোনা? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। সবাই যদি একটু কমেন্ট করে জানিয়ে দেয় কাইন্ডলি যে একটু কমেন্ট সবার জন্য। কথা শোনা যাচ্ছে না? রাইট। আচ্ছা মিনহাজ তুই একটু হ্যাঁ হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি ঠিক আছে এখন? আশা করি এখন প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তো যেটা বলছিলাম একটু শর্টে রিপিট করে আগাচ্ছি যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা অনেকেই দেখা গেছে আমরা এইচএসসি লেভেলে আমরা এটাকে অ্যাভয়েড করে আসি। এটা হয়তো বা আমরা ঠিকমতো পড়ি না বা সিকিউ অ্যান্সার করব ভয়ে হোক যেভাবেই হোক সিকিউ অ্যান্সার না করার জন্য এটা অ্যাভয়েড করে আসি। যার ফলে কি হয় এটা আমরা এমসিকিউ জন্য অ্যান্সার করতে পারি না। তো যেটা হলো যে এটার ফলশ্রুতিতে কি হয়, যখন আমরা সি ইউনিটে পরীক্ষা দিতে আসি, সি ইউনিটেও যে অ্যাকাউন্টিং এর কোশ্চেন আসে 12টা বর্তমানে, সেই 12টা থেকেও আমরা অ্যান্সার করতে পারি না ঠিক মতো। তো যেটা হলো আমি যদি একটু প্রিভিয়াসে যাই, সেই 94 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এর যে কোশ্চেন গুলো এসে থাকে, টোটাল আগে আসতো 25টা কোশ্চেন। ওই 25টা কোশ্চেনের মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন আসছে অলমোস্ট প্রতি বছরই আসতো। এবং এরপরে যখন 2015 সাল থেকে কোশ্চেন কম আসা শুরু করেছে, 20টা কোশ্চেন আসতো, সেই 20টা কোশ্চেনের মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে কোশ্চেন আসতো। ইভেন লাস্ট ইয়ারে যখন 12টা কোশ্চেন আসছে অ্যাকাউন্টিং এক একটা বিষয় থেকে, ওটার মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটা কোশ্চেন আসে। তাহলে একটু যদি চিন্তা করে দেখি মানে টপিকটার গুরুত্ব যতটা না, তো টপিকটার মানে এটার ওয়েটটা একটু চিন্তা করি যে 12টা কোশ্চেনের মধ্যে এইটা একটা এমসিকিউ আসে, এই একটা যদি পারো তাহলে এটার 1.2 নাম্বার পাবা, যদি ভুল করো তাহলে 0.25 কাটা যাবে। তাহলে এই জায়গায় তোমরা বুঝতে পারছো যে এটা টপিকের গুরুত্বটা কতটুকু। ঠিক আছে, তো এই ব্যাংক সমন্বয় বিবরণী আসলে জানা দরকার। আরো একটা ব্যাপার আমি যদি একটু অ্যাড করি, তুমি ফিউচারে যদি সিএ করতে চাও বা প্রফেশনাল ডিগ্রি নিতে চাও, এই আমাদেরও ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে অনেক কাজ করতে হয়, ব্যাংকের সাথে অনেক মানে প্র্যাকটিক্যালি যেরকম যে লেভেলের কাজ করতে হয়, তোমার যদি এখানে নলেজ না থাকে তাহলে বলবো যাদের অ্যাকাউন্টিং নিয়ে ফিউচারে মানে অ্যাকাউন্টিং নিয়ে অনেক স্বপ্ন আছে, সিএ করার বা এরকম অনেকেই আছে এরকম স্বপ্ন, সো তাদের ক্ষেত্রে বলবো এই চ্যাপ্টারটা আসলে তোমাদের মাস্ট জানা দরকার, না হলে তোমরা ফিউচারে যে অনেক প্রবলেম ফেস করবে। সো আমি চাচ্ছি মিনহাজ ভাইয়া আপনি যদি একটু এই টপিকটার উপর সামনে কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা যে কাজটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে পড়াশোনা শুরু করব। তার আগে একটু ঠান্ডা মাথায় আমার কতগুলো কথা শুনতে হবে যে আসলে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে যখন পড়াশোনা করব তখন আমাদের কি কি জানা উচিত। আচ্ছা, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো যে আমি যদি ব্যবসা করতে যাই খুব স্বাভাবিকভাবে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমার যখন ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, ব্যাংক কিন্তু আমার জন্য একটা পাসবই সংরক্ষণ করবে, যেটাকে আমরা বলি ব্যাংক বিবরণী। এবং আমি কিন্তু ব্যাংকে কত টাকা আছে তা জানার জন্য একটা নগদান বই ফলো করব। তাহলে দেখো, টাকার পরিমাণ থাকবে একটা, বাট আমরা হিসাব রাখবো দুইটা জায়গায়। একটা হচ্ছে পাস বইতে এবং আরেকটা হচ্ছে নগদান বইতে। এবং বইতে যখন গরমিল হয় তখনই আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করতে চাই। সো এই জিনিসগুলা মাথায় রেখে যখন আমরা পড়াশোনা শুরু করব দেখবা যে সবকিছু ক্লিয়ার লাগবে। আমি আবারও বলতেছি, তোমরা অনেকেই সিকিউতে ব্যাংক সমন্বয় বিবরণী অ্যান্সার করো না, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, কারণ তোমাদের হাতে অনেক অপশন আছে, তোমরা বাকিগুলো অ্যান্সার করো। বাট মজার বিষয় হচ্ছে যখন এমসিকিউ পড়তে যাও অনেকে সিকিউর জন্য যে টপিকটা বাদ দাও সেটা আর পড়তেই চাও না। সো এইটাতে প্রবলেম হয়ে যায় যে মনে করো যে আমি যেহেতু সিকিউ পড়ি না আমি মনে হয় এটার এমসিকিউ পারবো না। সো আজকে আমরা এই ধারণাটাকে একদম চেঞ্জ করে দিব। আজকের ক্লাসটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীটা সবার জন্য, যারা সিকিউতে অ্যান্সার করো তার জন্য, যারা সিকিউতে অ্যান্সার করো না তার জন্য। আজকে আমাদের মূল কথা হবে আমরা এমসিকিউটা একদম ক্লিয়ার করব। সো সামি, তুমি যদি স্লাইডে নিয়ে যাও ওদের সাথে, আমরা একটু শুরু করি আজকের ক্লাসটা। এবং ক্লাস শুরু করার আগে আমি আবারও বলতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী, তুমি জানো তোমার অনেক বন্ধু ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাভয়েড করে আসছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই বন্ধুকে এখানে মেনশন করে দাও। মানে তোমার বন্ধুকে তুমি একটা হেল্প করলা, যাতে সে যখনই ফ্রি হোক এই ব্যাংক সমন্বয় বিবরণীর ক্লাসটা সে দেখে নেয়, এবং সে যাতে একটা থ্যাংক ইউ লুমিনাসকেও দে, একটা থ্যাংক ইউ যাতে তোমাকেও দে। সো তুমি এমন একটা কাজ করতে পারো, তোমার যে যে বন্ধুরা ব্যাংক সমন্বয় বিবরণী অ্যাভয়েড করে আসছে তাদেরকে সুন্দর করে কমেন্ট সেকশনে মেনশন করে দাও। এবং আরেকটা কাজ করতে পারো, সুন্দর আজকের ক্লাসের যত টপিক আছে এগুলো যদি পেতে চাও তোমরা সুন্দর করে এই ক্লাসটিকে শেয়ার করে দাও। যদি শেয়ার করে কমেন্ট করো শেয়ার ডান, তাহলে আমরা যে কাজটা করব আজকের ক্লাসের কন্টেন্টই তোমাকে অবশ্যই দিয়ে দিব 24 ঘন্টার মাঝে। আচ্ছা, তো আমরা বুঝতে পারতেছি আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, যেটা হচ্ছে আমাদের লুমিনাসের 10 নম্বর সেশন এবং আমাদের অ্যাকাউন্টিং এর 3 নম্বর সেশন।
আমরা মুভ করি একটু সামনে, মুভিং অন। স্বাভাবিকভাবে আমাদের যেই কনসেপ্ট ছিল লার্ন ফ্রম হোম, তোমরা বাসায় বসে শিখতে পারবা, সেই কনসেপ্ট থেকে আমরা আগাচ্ছি। আজকের টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা যদি সামনে যাই তাহলে আরো কিছু জানবো যে ব্যাংক সমন্বয় বিবরণীর রিলেটেড যেই হোক, অ্যাকাউন্টিং রিলেটেড যে যত এমসিকিউ আসুক তার জন্য মার্কস থাকবে। তুমি যদি পারো তুমি পাবা 1.25, এবং তোমার যদি ভুল হয় তোমার মাইনাস হবে 0.25। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী যাওয়ার আগে আমার ক্লাসের একটা অভ্যাস আছে, আমি লাস্ট ক্লাসে যা পড়িয়ে গিয়েছি তা নিয়ে একটু কোশ্চেন করি, এটা আমার একটা অভ্যাস। সো দেখি লাস্ট ক্লাসটা যারা করছো তারা অবশ্যই পারবা। এই কোশ্চেনটার উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করা শুরু করো। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতির কারণে? মজার বিষয়, আমরা লাস্ট ক্লাসে নীতি পড়েছিলাম। যারা নীতির ক্লাসটি পাওনি তারা আমাদের ইউটিউব এবং আমাদের ফেসবুকের যে পেজ রয়েছে সেখানে তোমরা এই ক্লাসটি অবশ্যই খুঁজে পাবে। আমি জানি কমেন্ট সেকশনে আমাদের ইউটিউবের লিঙ্কটাও দেওয়া থাকবে, তোমরা যে কোনো সময় ফ্রি হয়ে ইউটিউবে আমাদের ক্লাসগুলো করে নিতে পারো। ইউটিউবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে লুমিনাস এডুকেশন। এবং সামি, কি দেখতে পাচ্ছ, এটার উত্তর কি সবাই ঠিকঠাক দিতে পারছে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতির কারণে? সামি সামি যদি মাইকটা আনমিউট করতা তাহলে শুনতে পাইতাম। আচ্ছা, তো সবার এখানে কমেন্টের মধ্যে সি অপশনই দেখছি যে সবাই সি অ্যান্সার করে যাচ্ছে। তো সবাই সি ছাড়া আর কোনো অ্যান্সার দেখছি না, দেখে আমি আর সবার নাম স্পেসিফিক ভাবে বলছি না। আচ্ছা, তাহলে আমরা দেখি উত্তরটা কি, যেহেতু সবাই উত্তর দিয়ে দিচ্ছে। রাইট, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতির জন্য, কারণ এই কাজটা করা হচ্ছে আমাদের একটা অতিরিক্ত কাজের মতো। আমরা এনশিওর হওয়ার জন্য ব্যাংকের অ্যামাউন্টটা, এই জন্য আমরা এই কাজটা করি। সো অতিরিক্ত যখন কোনো কাজ করব তখন এটা উত্তর হয়ে যাচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। চলো তারপরের কোশ্চেনে যাই, আশা করি এগুলো তোমরা সবাই পারবা। 2 নম্বর কোশ্চেনটা ছোটখাটো একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, কুইজ, ঝটপট রাউন্ড, ঝটপট উত্তর দিতে হবে, সবার আগে উত্তর দিতে হবে, কারণ এগুলো তুমি একদম পারো। মালিকানা থেকে কারবার যখন ভিন্ন হয় আসলে এটা কোন নীতির কারণে হয়? চলো সবাই উত্তর দেওয়া শুরু করি। মালিক থেকে যে কারবার ভিন্ন হয় এটা আসলে কোন নীতির জন্য হয়? আমার কাছে মনে হচ্ছে এটা তোমরা সবাই পারবা। সামি যদি একটু হেল্প করো, দেখো তো কি অবস্থা, উত্তর সবাই কি দিচ্ছে। রাইট, জয়তী সাহা সিটি কলেজের কোড 1 এবং আমাদের লুমিনাসের একদম প্রথম থেকে স্টুডেন্ট, সত্যানীতি, ভেরি গুড। তারপর তারপর সবাই এ উত্তর দিচ্ছ, আমার কাছে মনে হচ্ছে এইটাও তোমাদেরকে খুব একটা ঝামেলায় ফালায়নি। সো আমি সামির কাছে রিকোয়েস্ট করব আমরা সবাইকে সঠিক উত্তরটা দেখিয়ে দিই। ভেরি গুড। তারপর আরেকটা কোশ্চেন আছে, দেখি আমরা তারপরে কোশ্চেনটা পারি কিনা। নিচের কোন নীতি অবচয় ধার্যকে নির্দেশ করে? মজার বিষয়, আমি একটা ছোট্ট টেকনিক বলছিলাম লাস্ট ক্লাসে, আমি আবারও বলতেছি, ছোট্ট একটা টেকনিক বলছিলাম লাস্ট ক্লাসে, যেটা দিয়ে আমরা অনেক কিছু মনে রাখতে পারবো, অনেক কিছু। সো আশা করি এই কোশ্চেনটা তোমরা সবাই পারবো। অবচয় ধার্যকে নির্দেশ করে কোন নীতি বা ধারণা? সামি, কি মনে হচ্ছে উত্তর সবাই, কেউ কি ভুল করতেছে নাকি আবার? সি, ভেরি গুড। শুধু সাজ্জাদ উত্তর দিয়েছে, আর কেউ নাই? মায়ামি ঘোষ, সি। এ উত্তর না, এটা অ্যাকসেপ্টেবল না, এ উত্তর দেওয়া যাবে না। আমার কাছে মনে হয় তোমার অবশ্যই নীতির ক্লাসটা করা উচিত। সো তোমরা নীতির ক্লাসটা করে নিবা যারা ভুল উত্তর দিচ্ছ। সি, আই থিঙ্ক সামি আমরা একটু আগাইতেই পারি, দেখি যে আসলে উত্তরটা কি। অবচয় ধার্যকে নির্দেশ করতেছে চলমান প্রতিষ্ঠান ধারণা। ভেরি গুড, ভেরি গুড। মানে এতটুক আমি শিওর হলাম যে আমরা যে ক্লাসগুলা নিচ্ছি আমাদের স্টুডেন্টরা উপকৃত হচ্ছে, এই ক্রিটিক্যাল কোশ্চেন গুলা সুন্দরভাবে উত্তর দিতে পারছে। সো এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। এই ক্লাসগুলা থেকে আমাদের খুব বেশি প্রাপ্তি নাই, আমরা এতটুকু বলতে পারি তোমাদের যদি কিছু শিখাইতে পারি সেটা হয়ে যায় আমাদের জন্য বিরাট একটা প্রাপ্তি। সো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যখনই ক্লাসটা করো সিরিয়াসলি করো, কোনো সমস্যা নাই, আমরা সবসময় তোমাদেরকে সাপোর্ট দিব। সামি, আমরা যদি সামনে আগাই, দেখি আজকে আমাদের সামনে কি কি থাকতেছে। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে কথা বলবো। ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে টপিক আগে আমি আবার যেটা বলি, একটু 3 সেকেন্ড সময় নেই, সবাই মাথা থেকে যত ধরনের অন্য চিন্তা ভাবনা আছে সরাই ফেলি। মনে রাখবে যে তুমি কিচ্ছু পারো না, আমি একটু ট্রাই করি তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী শেখানোর। অনেকে অনেক কিছু পারো, সব বাদ দাও, মনে করো যে ব্ল্যাঙ্ক, তুমি জীবনও ব্যাংক সমন্বয় বিবরণী পড়ো নাই। আমি আজকে তোমাকে ব্যাংক সমন্বয় বিবরণী বোঝানোর একটু ট্রাই করব। তবে তার আগে আমি একটু কথা বলি, আমাদের অনেক স্টুডেন্ট আছো যারা একটু অসুস্থ, বিভিন্ন কারণ, এই টাইমটা তো আসলে ওয়েদার চেঞ্জ হয়, হঠাৎ বৃষ্টি হচ্ছে, আহ চারদিকে একটা ভাইরাসের একটা প্রকোপ আছে। তো এর ভিতরে আমি অনেককে দেখলাম যে বলছে যে ভাই আমি একটু অসুস্থ, বাট তারাও না এই ক্লাসটায় জয়েন করে। তো এইটাও একটা অ্যাচিভমেন্ট
যে তুমি অসুস্থ থাকার পরও এই ক্লাসটা আমাদের সাথে থাকতেছো, তার মানে অবশ্যই এই ক্লাসটা তোমাদের জন্য উপকার করতেছে। তো সবাই একটু শরীরের দিকেও স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবা, এই জিনিসগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। যদি মনে করো যে না তুমি একদম ফিট, তুমি বুঝতে পারবে, তখনই চলে আসবে আমাদের ক্লাসে। আমি কথা দিচ্ছি যে এই ক্লাসটা খুব সহজভাবে বোঝানোর দায়িত্বটা আমাদের। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণীতে যাওয়ার আগে আমি একটা কথা আবারও বলতেছি, খুব ঠান্ডা মাথায় শুনবা, যে যখন তুমি ব্যবসা করবা তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং ব্যাংক তোমার হিসাবটা রাখবে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে, এবং তুমি হিসাবটা রাখবা নগদান বইতে বা আমানতকারীর বইতে। এখন দেখো, আমি যদি ধরি যে আমার কাছে একটা হিসাব রাখার জন্য রয়েছে দুইটা বই, একটা হচ্ছে নগদান বই এবং আরেকটা হচ্ছে ঠান্ডা মাথায় চিন্তা করব পাস বই। তো আমরা ধরেই নিব যে এই দুইটা বইয়ের টাকা একদম সেম হওয়া উচিত, বাট অনেক সময় দেখবো কি হিসাবকাল শেষে এই দুইটা বইয়ের ভিতরে গরমিল হয়ে গিয়েছে। এবার আমার জানা লাগবে এই গরমিল হওয়ার কারণ কি কি। গরমিল হওয়ার প্রথম কারণটা খুবই সহজ, যেহেতু ভাই তুমি একজন মানুষ, ব্যাংকে যে হিসাব রাখবে সে একজন মানুষ, মানুষের ভুল হতেই পারে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমানতকারীর ভুলও হতে পারে, ব্যাংকের ভুলও হতে পারে। এর বাইরে আরেকটা ভুল আছে, যেটাকে আমরা বলি সময়ের পরিপ্রেক্ষিতে ভুল, টাইমলেস। হ্যাঁ, ধরো যে একটা চেক তুমি দিয়েছো কিন্তু সেটা ব্যাংকে পৌঁছায় নাই, সো তুমি কি করবা, তুমি তোমার মতো হিসাব রাখবা, যেহেতু সেটা ব্যাংকে পৌঁছায় নাই ব্যাংক লিখবে না। তাহলে দেখো, এটা কিন্তু আসলে ব্যাংকের দোষ ধরতে পারবে না, ব্যাংকে যায় নাই এই জন্য ব্যাংক লিখে নাই। এটাকে আমরা বলি সময়ের পরিপ্রেক্ষিতে একটা ভুল। সো এই মূল কারণ গরমিলের। তারপর আমাদের মাথায় আসে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে, নাম দেখে আমরা সবাই উত্তর দেই ব্যাংক, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ব্যাংক সমন্বয় বিবরণী ব্যাংক প্রস্তুত করবে না। তোমার হিসাবে গরমিল ঠিক করার দায়িত্ব কখনোই ব্যাংক নিবে না। তার মানে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে আমানতকারী। আমি আবারও বলতেছি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবে আমানতকারী। আচ্ছা, তাহলে আমরা মুভ করি একটু সামনে, দেখি যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে আমাদের সামনে কি কি থাকতেছে। রাইট, দেখো এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর একটি স্ট্রাকচার। আমরা যে কাজটা করি, আমি একদম বলতে পারি যে তোমরা একটা ভুল কাজ করো, তোমরা স্ট্রাকচার মুখস্থ করো। যে কাজটা করবে স্ট্রাকচার মুখস্থ করে না পার পাবা না, এটা সম্ভব না। প্রথম কথা হচ্ছে স্ট্রাকচারের যে উপাদানগুলো আছে সেগুলো বুঝো, দেখবা যে স্ট্রাকচার আসলে নিজে নিজে মাথায় থাকবে। ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে আমি আগেই বলেছি তোমার সামনে দুইটা বই রয়েছে, একটা হচ্ছে পাস বই অনুযায়ী জেড দেয়া থাকতে পারে, তখন তুমি পাস বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী করবা। আবার অনেক সময় নগদান বইয়ের জেড দেয়া থাকবে, আমরা তখন নগদান বই বা আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী করব। আমি আবারও বলতেছি, তোমরা সিকিউ মাথা থেকে সরায় আসো, আমরা এমসিকিউ পড়তেছি, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী একদম ক্লিয়ার কনসেপ্টে যাব। আমি আবারও বলতেছি, যখন পাস বই দেয়া থাকবে তখন তুমি পাস বইয়ের সাথে যোগ বিয়োগ গুলা শিখবা, যখন নগদান বই দেয়া থাকবে তখন তুমি নগদান বইয়ের সাথে যোগ বিয়োগ গুলা শিখবা, তাহলে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী হয়ে যাবে। তাহলে চলো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী পড়তে গিয়ে প্রথমে আমরা ধরে নিলাম যে পাস বই অনুযায়ী একটা জেড দেয়া আছে। এবার আমরা শিখবো পাস বইয়ের সাথে কি কি যোগ করা লাগবে, কি কি বিয়োগ করা লাগবে। একটু মুভ করিস আমি। আহ পাস বই পাস বই অনুযায়ী যখন জেড দেয়া থাকবে তার সাথে কি যোগ হবে কি বিয়োগ হবে। আচ্ছা, পাস বই রিলেটেড পড়াশোনা করতেছি, যদি সামনে খাতা থাকে একটা হেডিং দিয়ে রাখো পাস বই। আমরা এবার পাস বই রিলেটেড কথাবার্তা বলবো। দেখো তো, আমরা একটা ওয়ার্ড শুনি, সেটা হচ্ছে ট্রানজিটে জমা বা পরিবহনাধীন জমা। এমন ওয়ার্ড থাকলে তোমরা একটু ভয় পাও, আমি একটু সহজ করি। দেখো, টাকাটা জমা হওয়ার কথা ছিল ব্যাংকে, বাট সেটা ব্যাংকে জমা না হয়ে ট্রানজিটে জমা আছে। ট্রানজিট মানে রাস্তায়, এটা রাস্তায় জমা আছে, ব্যাংক পর্যন্ত যায় নাই। চলো তোমাদের সামনে একটা সহজ কনসেপ্ট আমি করিয়েছি। এখানে হচ্ছে একজন ব্যক্তি, সে হচ্ছে ধরো আমানতকারী, সে একটা চেক পেলো, ঠান্ডা মাথায় চিন্তা করো, সে একটা চেক পেলো, বলতো আমানতকারীর কাছে কোন বুক থাকবে? সহজ উত্তর, ক্যাশ বুক। আচ্ছা, যখন চেক পাবে স্বাভাবিকভাবে সে কি করবে? ক্যাশ বুকে তার ব্যাংকের কলামে প্লাস করে দিবে, কারণ যখন সে চেক পাইলো তার মানে সে একটা টাকা পেলো। টাকা পেলে সে কি করবে? তার কাছে যে বুক থাকবে ক্যাশ বুক, ক্যাশ বুকে প্লাস করে দিবে। সবসময় মনে রাখবা, ক্যাশ বুকে যেহেতু প্লাস হয়ে গেছে, তার মানে এখন এটার গরমিল কখন হবে? গরমিল তখনই হবে যদি এটা পাসবুকে প্লাস না করা হয়। এবার দেখি তো পাসবুক পর্যন্ত এটা যাইতে পারে কিনা। আচ্ছা, আমি আবার গল্পের আকারে বলতেছি, সবাই ঠান্ডা মাথায় শোনো। আমানতকারী একটা চেক পাইছে, সাথে সাথে ক্যাশ বুকে প্লাস করে দিছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর সে কি করলো? চেকটা ব্যাংকের উদ্দেশ্যে ছেড়ে দিল। আচ্ছা, ব্যাংকের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা ক্রস চিহ্ন আছে,
তার মানে লকডাউন দিয়ে দিছে। এটা দেখো ব্যাংক পর্যন্ত আর যেতে পারে নাই। আচ্ছা, ব্যাংক পর্যন্ত যদি না যেতে পারে, তার মানে স্বাভাবিকভাবে ব্যাংক প্লাস করে নাই। তুমি দেখলা কি হিসাবকাল শেষে গরমিল হয়ে গেছে, তুমি ক্যাশবুকে প্লাস করে লাগছো আর ব্যাংক কিছুই করে নাই, যার কারণে ক্যাশবুকে বেশি দেখাইতেছে। এবার তোমার মাথায় আসছে তাহলে এই ভুলটা আমি ঠিক করব কিভাবে। সবসময় মনে রাখবা, ক্যাশবুকে তুমি যে কাজটা করছো এটা তো একদম পারফেক্ট, তুমি একটা চেক পাইছো এই জন্য প্লাস করছো। তার মানে এখন তুমি ক্যাশবুকে মাইনাস করা যাবে না, কারণ ক্যাশবুকে আমার কাজটা একদম পারফেক্ট আছে। আমার যেই বইতে কোনো কিছু করা হয় নাই সেই বইয়ের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো চেক পাওয়ার পর তুমি ক্যাশবুকে প্লাস করছো, বাট এই চেকটা ব্যাংক পর্যন্ত পৌঁছায় নাই, এই জন্য পাসবুকে কিছু করা হয় নাই। এখন যদি তুমি মিলাইতে চাও তাহলে তুমি কি করবা বলো। তোমার হাতে একটা বুকই আছে, সেটা হচ্ছে পাসবুক, সেখানে তোমার কিছু করা লাগবে। এবার বলো তো, পাসবুকে যদি মাইনাস করো তাহলে কি দুইটা টাকা কখনো মিলবে? গড়মিল ঠিক হবে? কখনোই না। তার মানে তোমার কি করতে হবে, পাসবুকেও প্লাস করা লাগবে। তার মানে আমরা বুঝে গেলাম ডিপোজিট ইন ট্রানজিট বা ট্রানজিটে জমা যদি থাকে, আমরা কি করব, আমরা সহজভাবে পাসবুকের সাথে যোগ করব। সামি একটু দেখো তো কমেন্টে ওরা ক্লিয়ার কিনা। যদি না বুঝো ভাইয়াকে অবশ্যই আবার কমেন্টে জানাবা, আমি আবার বুঝাবো। আমি একটু রিকোয়েস্ট করতেছি সামিকে কমেন্ট গুলা পড়ার জন্য। ওরা কি এই জিনিসটা বুঝতে পারছে কিনা, যদি বুঝতে পারে তাহলে ডান লিখে দাও। ট্রানজিটে জমা ক্লিয়ার। সবাই একটু কমেন্টে আমরা জানিয়ে দিই যে এটা কি আমাদের, এটা কি ক্লিয়ার নাকি? হ্যাঁ, কাজী তানভীর স্বপ্ন বলেছে এটা ক্লিয়ার। আচ্ছা, মাঝখানে একজনের আমি একটা কমেন্ট দেখেছি যে এটা একটু ইংলিশে কোশ্চেন গুলা বা অপশন গুলা পড়ে দিলে ভালো হবে। সো আমি মিনহাজকে বলবো যে এরপরে যখন একটু টার্ম গুলো আসবে, হয়তো বা ইংলিশ ভার্সনের অনেকে আছি আমরা, তো যারা ইংলিশ ভার্সনের আছি তারা একটু কমেন্টেও আমরা একটু জানিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে এখানে যেটা কথা, আমরা নিজেরাও ইংলিশেই পড়ে থাকি, অনেক সময় টার্মগুলো ইংলিশে এসে পড়ে, তো যেটা খুব কষ্ট হয় বাংলায় বলার ক্ষেত্রে। তো তোমরা বেশিরভাগ বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো যেটা আমি বলবো যে যদি ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সনের স্টুডেন্ট অনেক থেকে থাকো, তাহলে তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এরপর যেই টার্ম আসবে বা টার্মিনোলজি গুলো ইংলিশে আমরা বলে দিব, কোশ্চেন গুলো দরকার হলে ইংলিশ বাংলা দুইটাই রাখবো। সো এটা ভালো হবে। সো যেটা বুঝলাম যে সবাই মোটামুটি জি বুঝছি, ক্লিয়ার। সো একজন একজন বলেছে রায়া, উনি বলেছে যে বুঝি নাই। সো আপু কোন জায়গাটা বুঝেন নাই এটা একটু বলে দিলে বেটার হতো, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট হাবিবা, জয়তু সাহা, এরা সবাই বলেছে যে ক্লিয়ার, সবাই বুঝেছে। তো এরপর আচ্ছা, আচ্ছা তো মিনহাজ, তোমার জন্য একটা কোশ্চেন, নেগেটিভ আর পজিটিভ ব্যালেন্সের পার্থক্যটা বুঝিয়ে দিতে। তো এটা আশা করি তুমি একটু মনে রাখবা। এটা শেষে যে একটা সামারি করে দিলে মনে হয় বেটার হবে। তো আমরা এখন পরের টপিকে মুভ করি। আচ্ছা, পরের টপিকে যাওয়ার আগে আমি যেখানে ছিলাম সেটা আবার বলি। যে বুঝে নাই তাকে ট্রানজিটে জমাটা আবার ক্লিয়ার করি। সবার জন্য আমি আবারও বলতেছি, এগুলা ক্লিয়ার করে গেলে কি হবে, যখন ক্লাসটা শেষ হবে ওই যে নেগেটিভ ব্যালেন্স পজিটিভ ব্যালেন্স এমন এমন অনেক কোশ্চেন থাকে তোমাদের মাথায়, আসলে এগুলো আসার বিষয় না। মানে এই টপিকটা এইভাবে পড়া উচিত না। এই টপিকটা ক্লিয়ারলি যদি পড়ো তাহলে এগুলা প্লাস মাইনাস এত কিছু ভয় পাওয়ার কিছু নাই। আমি আবারও ট্রানজিটে জমাটা নিয়ে কথা বলতেছি। আহ আহ, আমি আবারও ট্রানজিটে জমাটা নিয়ে ক্লিয়ার করতেছি, এতটুকু একটু বুঝো। তুমি দেখো, তুমি একজন আমানতকারী, তোমাকে তোমার দেনাদার একটা চেক দিল। বলতো তোমার কাছে কোন বই আছে? সবার উত্তর একটা হবে, ভাই আমার কাছে ক্যাশ বুক আছে। আচ্ছা, যখন তুমি চেক পাবা তার মানে তুমি আলটিমেটলি টাকা পেলা। তুমি যে কাজটা করবা, তুমি ক্যাশ বুকে প্লাস করে দিবা। দেখো তোমার কাজ শেষ। তুমি এবার চেকটাকে ব্যাংকের উদ্দেশ্যে পাঠিয়ে দিলা। দেখো চেকটা ব্যাংকে যেতে গিয়ে রাস্তায় লকডাউনের শিকার হওয়ার কারণে ব্যাংক পর্যন্ত আর যেতে পারে নাই। তো তোমার হিসাবকাল শেষ, ব্যাংকও তো কিছু করে নাই। হিসাবকাল শেষে যখন তুমি ব্যাংকের সাথে মিলাইতে গেলা, দেখলা যে গরমিল হয়ে গেছে, তোমার বইতে প্লাস করা আছে বাট পাসবুকে কিছুই করা নাই। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় বলো তো, তুমি যদি ভুলটা ঠিক করতে চাও তাহলে তুমি কি করবা? তুমি তো অলরেডি ক্যাশ বুকে তোমার কাজ করে ফেলছো। তাহলে তোমার এখন যে কাজটা করা লাগবে, তুমি যে একটা এক্সট্রা কাজ করতেছো, তোমার হাতে যে পাসবুকটা আছে, তুমি যে পাসবুকে একটা এক্সট্রা কাজ করতেছো, সেই বুকটায় তুমি কি করবা, মাইনাস করবা না প্লাস করবা? দেখো তুমি যদি মাইনাস করো তাহলে তো দুইটা বইতে গরমিল আরো বেড়ে যাবে। তুমি একটা বইতে করছো প্লাস, আরেকটা বইতে যায় যদি মাইনাস করো তাহলে তো গরমিল অনেক বেশি হয়ে যাবে। তার মানে তুমি যদি গরমিলটা ঠিক করতে চাও, ফর এক্সাম্পল ধরো যে ক্যাশ বুকে 0 টাকা, ঠান্ডা মাথায় শোনো, পাসবুকেও 0 টাকা। হ্যাঁ, আমি আমি যদি তোমাদেরকে বুঝাই, ক্যাশ বুকে 0 টাকা, পাসবুকেও 0 টাকা। এখন
তুমি একটা চেক পাওয়ার কারণে ক্যাশবুকে 10 টাকা প্লাস করে দিলাম, ক্যাশবুকে 10 টাকা প্লাস করে দিলাম। এখন এটা তো যাওয়ার কথা ছিল পাসবুকেও, কিন্তু এটা পাসবুকে যায় নাই। পাসবুকে না যাওয়ার কারণে এটা এখনো প্লাস হয় নাই। এখন যখন তুমি কাজটা ঠিক করতে যাবা, তখন তুমি পাসবুকে 10 টাকা কি মাইনাস করবা? মাইনাস করলে তো গরমিল আরো বাড়বে। তোমার যেটা করা লাগবে, পাসবুকে 10 টাকা প্লাস করতে হবে, তখনই গরমিল ঠিক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা তারপরের টপিকে চলে যাব। সামি, আমাদের যদি একটু হেল্প করো। আমরা ভালো করে মাথায় রাখবো, আমরা পাস বইয়ের হেডিং এ পড়াশোনা করতেছি, যে পাস বইয়ের সাথে আমরা কি করি, রাইট? পাস বইয়ের সাথে আমরা সবার আগে যোগ করলাম ডিপোজিট ইন ট্রানজিট। এবার আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। আমরা অনেকে মনে করি বকেয়া চেক, বকেয়া চেকের আরেকটা নাম হতে পারে অনাদায়ী চেক, এবং এটাকে ইংলিশে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক। আচ্ছা, এবার একটা চিন্তা করো যে তুমি হচ্ছে আমানতকারী, তুমি একটা চেক দিলা। দেখো তুমি কাকে চেক দিলা? ধরো যে তুমি তোমার পাওনাদারকে একটা চেক দিলা। এবার বলো, দেওয়ার সাথে সাথে তোমার হাতে ছিল ক্যাশবুক। আমি আবারও বলতেছি, দেওয়ার সাথে সাথে তোমার হাতে ছিল ক্যাশবুক। তুমি কি করলা? তুমি যে কাজটা করলা, ক্যাশবুকে সুন্দর করে 10 টাকা কমাই দিলা, মাইনাস করে দিলা। আচ্ছা, এইবার তোমার এক্সপেকটেশন কি? তুমি যে পাওনাদারকে দিয়েছো, সে সোজা কই যাবে? ব্যাংকে যাবে। সে সোজা কই যাবে? ব্যাংকে যাবে। কিন্তু তোমার পাওনাদার তখন বিয়ে করেছে। বলতো ভাই, একটা মানুষ বিয়ে করলে সে কি আর ব্যাংকে যাবে? না, তার মাথায় আর ব্যাংক নাই, সে সোজা চলে গেছে কক্সবাজারে। এখন দেখো, হিসাবকাল শেষ, তুমি মিলাইতে গেলা, মিলাইতে গিয়ে দেখলা যে মিলতেছে না, গরমিল এখনো আছে। এবার তোমার ঠিক করা লাগবে। তুমি তো তোমার মতো কাজ করছো, ক্যাশবুকে অলরেডি মাইনাস করে রাখছো, তাহলে এখন গরমিল ঠিক করার জন্য ক্যাশবুকে হাত দেওয়ার কোনো চান্স নেই। তুমি তখন তোমার যে এক্সট্রা কাজ আছে সেই কাজটা করবা। পাসবুকে বলতো প্লাস করবা। পাসবুকে যদি প্লাস করো তাহলে গরমিল বাড়তে থাকবে, মিলাইতে হবে। এটা সহজ কথা, যে একটা বইতে যা করছো আরেকটা বইতে তাই করবা। তাহলে দেখো, ক্যাশবুকে যেহেতু মাইনাস করছো, তখন তুমি পাসবুকেও কি করবা? মাইনাস করবা। মাইনাস করলে মিলে যাবে। তার মানে আমরা বুঝলাম, যখন বকেয়া চেক থাকবে বা যখন ডিপোজিট ইন ট্রানজিট বা ট্রানজিটে জমা থাকবে, নগদান বইতে কাজ হয়ে যাবে। তাহলে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাসবুকে ডিপোজিট ইন ট্রানজিটকে তোমরা পাসবুকে শিখে আসলা প্লাস করা। আর এখন আমরা শিখে গেলাম, যদি বকেয়া চেক থাকে তাহলে আমাদের যেটা করা লাগবে, পাসবুক থেকে মাইনাস করা লাগবে। সো আশা করি সামি, তুমি যদি একটু কমেন্ট নাও, দেখি কি অবস্থা, বাচ্চারা বুঝতে পারছে কিনা। একটা বই থেকে আলাদা একটা প্রেজেন্টেশন আনার ট্রাই করছি যাতে তোমরা বুঝতে পেরেছো। ক্যাশবুকে কি প্লাস করব? আমি বুঝি নাই ক্যাশবুকে কেন প্লাস করব। যখন আমরা কাউকে চেক দিব, তখন ক্যাশবুক থেকে মাইনাস করে দিব। ক্যাশবুক থেকে যখন মাইনাস করে দিব, এটা তখন ঠিক করার জন্য আমি পাসবুক থেকেও মাইনাস করব, তখন দুইটা মিলে যাবে। সো তোমরা, আমি আবারও বলছি, তোমরা অনেকে ব্যাংক সম্বন্ধে নিয়ে কিছু জানো, তোমরা সবাই ব্যাংক সম্বন্ধে নিয়ে কিছু জানো। ওই জানাগুলো মাথা থেকে বাদ দিয়ে ক্লাসটা করলে অনেক বেটার হয়। এক্সাম্পল দিয়ে যদি বোঝা হয় বেশি ইজি লাগবে। হ্যাঁ, তোমাদের জন্য অবশ্যই এক্সাম্পল থাকবে। আগে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, দেন এক্সাম্পল থাকবে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। মায়ামি ঘোষ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আই থিংক আমরা আরেকবার বুঝাবেন প্লিজ। ওকে, সামি, আমার কাছে মনে হয় আমরা আরেকবার একটু মুভ করি, সেম টপিক সবার জন্য আবার বলতেছি। চলো বকেয়া চেক একটা এক্সাম্পলও দেই। হ্যাঁ, যেহেতু মনে হচ্ছে সবকিছু দিলে ক্লিয়ার হবে, একটা এক্সাম্পল দিয়েও বোঝানোর ট্রাই করি। আচ্ছা, সবার জন্য আমি আবার বলতেছি। তুমি ভাই তোমার একজন পাওনাদারকে 10 টাকার একটা চেক দিলাম, তাহলে তোমার কাছে কোন বইটা আছে? ক্যাশবুক। তুমি ক্যাশবুকে 10 টাকা মাইনাস করে দিলা। তুমি জানলা যে তোমার পাওনাদার ব্যাংকে যাবে, ব্যাংকে গিয়ে টাকা তুলে ফেলবে, তোমাদের ভিতরে কোনো গরমিল হবে না। কিন্তু তোমার পাওনাদার খুবই, মানে একটা তার জন্য অনেক খুশির একটা কাজ করছে, তার খুশির কাজের জন্য তোমার একটু দুঃখ হয়ে গেছে। সে তোমার চেকটা পাওয়ার পর ব্যাংকে যায় নাই, সে গেছে বিয়ে করতে। বিয়ে করার পর, বিয়ে হওয়ার পর সে হানিমুনে চলে গেছে কক্সবাজার। তাহলে দেখো, ব্যাংক থেকে কিন্তু সেই 10 টাকা আর তোলা হয় নাই। ব্যাংক তো কিছু করবে না, তার মানে ব্যাংকের কাছে যায় নাই, এই জন্য ব্যাংক তোমার 10 টাকা মাইনাস করে নাই, এই জন্য গরমিল হয়ে গেছে। এবার বলো তো, গরমিল ঠিক করার জন্য তুমি কি করবা? 10 টাকা প্লাস করবা। 10 টাকা প্লাস করলে তো এটা বেড়ে যাবে, তাহলে তুমি দুইটা বইকে মিল করার জন্য 10 টাকা কি করবা? মাইনাস করবা। তার মানে যখনই বকেয়া চেক থাকবে, তখন মনে রাখতে হবে আমাকে পাসবুক থেকে মাইনাস করতে হবে। আমাকে মনে রাখতে হবে পাসবুক থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা পাসবুক নিয়ে দুইটা ইনফরমেশন পাইলাম। আমি আবারও বলতেছি, পাসবুক নিয়ে দুইটা ইনফরমেশন পাইলাম। বুঝা শেষ হলে একটু মনে রাখার ট্রাই করো।
পাসবুক নিয়ে দুইটা ইনফরমেশন পাইলাম, একটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট থাকলে প্লাস হবে, একটা হবে ডিপোজিট ইন ট্রানজিট থাকলে প্লাস হবে। আমি আবারও বলতেছি, ডিপোজিট ইন ট্রানজিট থাকলে প্লাস হবে এবং বকেয়া চেক থাকলে পাসবুক থেকে মাইনাস হবে। আমাকে জাস্ট এতটুকু বললো, ভাইয়া মুখস্থ না, তুমি কি বুঝতে পারছো কেন প্লাস করছি কেন মাইনাস? সামি একটু হেল্প করো, দেখো তো বাচ্চারা বুঝতে পারছে কিনা যে আমি কেন প্লাস করলাম কেন মাইনাস করলাম, এতটুকু বুঝতে পারলে খুব ভালো হয়। জাস্ট আমাকে এতটুকু বলো, তোমরা এত রাইট, পাসবুক থেকে মাইনাস, ভেরি গুড ভেরি গুড। আমাকে জাস্ট এতটুকু ক্লিয়ার করো যে তোমরা এই দুইটা জিনিস, একটা প্লাস করলাম একটা মাইনাস করলাম, এটা বুঝতে পারছো কিনা। রাইট। আচ্ছা, অনেকে ভাবতেছে পাসবুকটা ব্যাংকের কাছে থাকে। হ্যাঁ, তুমি যদি ভাবো যে পাসবুকটা স্বাভাবিকভাবে ব্যাংকের কাছে থাকে, আমি একটু আগে এই জন্য প্রথমে নীতিমালা পড়ে আসছি, এটা একটা অতিরিক্ত কাজ। তুমি একটা খসড়া করতেছো হিসাবটা ঠিক করার জন্য, সো তুমি নিজে এই কাজটা করতেছো। তুমি এক পাশে তোমার নগদান বইকে চিন্তা করো, এক পাশে তুমি তোমার পাসবুকটাকে চিন্তা করো। মেইন পাসবুক ব্যাংকের কাছে আছে, বাট তুমি একটা খসড়া অতিরিক্ত কাজ করতেছো তোমার হিসাবটাকে ক্লিয়ার করার জন্য। এবার হয়তোবা আরো ভালোভাবে বুঝতে পারবা। পাসবুক যদি না থাকে, না না, পাসবুক তুমি ব্যাংক থেকে নিয়ে আসবে এমন না বিষয়টা। যদি নিয়ে আসতা তাহলে হিসাব বিজ্ঞান হইতো না, হ্যাঁ মারামারি হয়ে যেত এখানে। আমি আবার বলতেছি, এটা একটা অতিরিক্ত কাজ। তোমরা পূর্ণ প্রকাশ নীতি অ্যান্সার করে আসছো, তার মানে তোমাদের বোঝা উচিত এই কাজটা আমি খসড়া করতেছি যাতে আমার হিসাবের গরমিলটা আমি দূর করতে পারি। রাইট রাইট। আচ্ছা, আই থিঙ্ক পাসবুকের সাথে আমার কথা একটু শোনো। পাসবুকের সাথে কি করা লাগবে ক্লিয়ার। পাসবুকের সাথে যোগ করব ডিপোজিট ইন ট্রানজিট, মাইনাস করব বকেয়া চেক, মাইনাস করব বকেয়া চেক। এবার আমরা একটু মুভ করি। এবার আসো, আমাদের সামনে পাসবুক দেয়া নাই, ঠান্ডা মাথায় চিন্তা করব। এবার আমাদের সামনে একটা জেড দেয়া আছে। কোন বই অনুযায়ী জেড দেয়া আছে? নগদান বই অনুযায়ী জেড দেয়া আছে। তাহলে কি করা লাগবে? সামি একটু মুভ করি। এবার সবাই মাথায় একটা জিনিস নিয়ে আসো, যে নগদান বই অনুযায়ী জেড দেয়া আছে। আমি আবারও বলতেছি, নগদান বই অনুযায়ী জেড দেয়া আছে। তাহলে এখন আমার কি করা লাগবে? দেখো আমি না জিনিসগুলা বুঝাতে যাচ্ছি, তোমরা এই চ্যাপ্টারটা অনেক ভাবে পড়তে পারবা, বাট বিলিভ মি, যখন তুমি বুঝতে পারবা তখন তোমার এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ সহজ লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমার সামনে কি নগদান বই অনুযায়ী একটা জের বা ব্যালেন্স দেয়া আছে। তাহলে এখন আমার কি করা লাগবে? চলো, নগদান বই অনুযায়ী জেড যেহেতু দেয়া আছে, তার মানে এখন আমার নগদান বইয়ের সাথে প্লাস মাইনাস শিখতে হবে। আচ্ছা, আমরা প্রথমে একটা হেডিং দিলাম, নাম দিলাম হচ্ছে ক্রেডিট মেমো। আমরা প্রথমে একটা হেডিং দিলাম, নাম দিলাম হচ্ছে ক্রেডিট মেমো। আমার একটা কথা শোনো, ক্রেডিট, ক্রেডিট বললে তুমি কাকে বুঝো? ব্যাকে বুঝো না আয়কে বুঝো? সবাই একটু কমেন্ট করো। ক্রেডিট যখনই আমি বলি, তোমরা কেউ কিন্তু ব্যাকে বুঝো না, আয়কে বুঝো। তার মানে এইভাবে মনে রাখবা, ক্রেডিট মেমো হচ্ছে ওই আয়গুলা যেগুলা ব্যাংকের মাধ্যমে তুমি পেয়েছো, ওই আয়গুলা যেগুলা ব্যাংকের মাধ্যমে তুমি পেয়েছো। আচ্ছা, তার মানে কি কি হতে পারে? এটা হতে পারে একজন দেনাদার তোমাকে না জানিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে দিছে। তাহলে দেখো, তুমি টাকা পেয়েছো কার মাধ্যমে? তোমার মাধ্যমে না, কিন্তু ব্যাংকের মাধ্যমে। দেনাদার তোমাকে না জানিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে দিয়েছে। তারপর একটা কাজ করলো, ব্যাংক হচ্ছে তোমাকে কিছু সুদ মঞ্জুর করলো। তার মানে ব্যাংক তোমাকে কিছু সুদ দিল। ব্যাংক যদি তোমাকে সুদ দেয়, ফর এক্সাম্পল তুমি জানলা না, কিন্তু ব্যাংক তোমার অ্যাকাউন্টে টাকা প্লাস করে দিল। সো আমি আবারও বলতেছি, ক্রেডিট মেমো মিনিংটাই হচ্ছে এমন যে ব্যাংকের মাধ্যমে তুমি টাকা পাবা, কিন্তু তোমাকে জানাবে না। ব্যাংক নিজে নিজে সেই টাকাটা গ্রহণ করবে, ব্যাংক নিজেই সেই টাকাটা গ্রহণ করবে। তাহলে চলো, ক্রেডিট মেমো আমি তোমাদেরকে এক্সাম্পল বললাম, হোপসো তোমরা বুঝতে পারছো। এবার আমি তোমাদেরকে পুরো প্রসেসটা বুঝাই যে ক্রেডিট মেমো বিষয়টা কি। আচ্ছা চলো, ক্রেডিট মেমো মানে হচ্ছে ব্যাংকে তোমার টাকা জমা পড়লো। আচ্ছা বলো তো, ব্যাংকে যদি টাকা জমা পড়ে, ব্যাংকের কাছে কোন বইটা থাকবে? স্বাভাবিকভাবে উত্তর হবে ব্যাংকের কাছে পাসবুকটা থাকবে। ব্যাংক তোমার টাকাটা পেয়ে পাসবুকে প্লাস করে দিবে। ব্যাংক তোমার টাকাটা পেয়ে পাসবুকে কি করবে? প্লাস করে দিবে। দেখো, ব্যাংক তোমার টাকাটা পেলো, 1,000 টাকা সাথে সাথে প্লাস করে দিল। এখন মজার বিষয় হচ্ছে, ব্যাংক তোমাকে ইনফরমেশনটা জানায় নাই। তাহলে দেখো তো, তোমার ক্যাশবুকে টাকাটা কিন্তু প্লাস হয় নাই। তার মানে দুইটার ভিতরে হিসাবকাল শেষ হলে অবশ্যই গরমিল হবে, ব্যাংক যেহেতু তোমাকে জানায় নাই। এখন দেখো, যখন হিসাবকাল শেষে তুমি গরমিলটা ঠিক করতে চাও, তোমার হাতে যে ক্যাশবুকটা আছে, ক্যাশবুকে তুমি কি করবা? 1,000 টাকা কি মাইনাস করবা নাকি 1,000 টাকা প্লাস করবা? দেখি তো, সবাই একটু উত্তর দাও তো। ক্রেডিট মেমোর জন্য আমি বুঝে গেলাম পাসবুকে আমার কিছু করাই লাগবে না, যেহেতু এটা ব্যাংকের মাধ্যমে হয়েছে, ব্যাংক তার কাজটা করে ফেলছে।
তার মানে আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ক্যাশ বুকের সাথে। এবার বলো তো ক্যাশ বুকের সাথে ক্রেডিট মেমোকে প্লাস করব না মাইনাস করব? ক্যাশ বুকের সাথে প্লাস করব না মাইনাস করব? দেখি সবার কি মনে হচ্ছে উত্তর। স্বপ্ন প্লাস, ভেরি গুড। তার মানে জাস্ট লাস্টের বিষয়টা যদি বুঝে আসো, এখন তোমাদের মাথায় আর উল্টাপাল্টা চিন্তা আসবে না, সহজভাবে বুঝতে পারবা। প্লাস, প্লাস, ভেরি গুড, থ্যাংক ইউ। ক্যাশ বুকে প্লাস, এই তো। তোমরা আমি জানি না তোমরা বিলিভ করবে কিনা, তোমরা অলরেডি 75% পড়াশোনা শেষ তোমাদের। আমাদের আর মাত্র 25% বাকি আছে। সামি, আমরা মুভ করি। আমার কাছে মনে হয় ওরা সবাই আসলে আমার সাথে এই পড়াটায় ঢুকে গেছে এবং এতদিন উল্টাপাল্টা অনেক চিন্তা ভাবনা করছে, বাট চিন্তা ভাবনাগুলো মাথা থেকে দূর করে এখন সহজভাবে ভাবতে শিখছে, সো এখন সবাই পারবে। রাইট, এই ইয়ামিন, ইয়ামিন ভাইও বলতেছে প্লাস। তার মানে এটা একটা অ্যাচিভমেন্ট। সে ভাই মানে কমার্সের স্টুডেন্ট ছিল না, সেও যদি বুঝে প্লাস, তাহলে আমার কাছে মনে হয় যে তোমরা সবাই পারবা। হ্যাঁ, ইয়ামিন ভাই মন খারাপ করেন না, আমি আবারও বলতেছি আপনি যদি পারেন দুনিয়ার সবাই পারবে এটা। আচ্ছা, তারপর এবার চলে আসি ক্রেডিট মেমো পড়া শেষ, ডেবিট মেমো। দেখি তো, ডেবিট এই কথাটা মাথায় আসলে তোমার মাথায় কি আসে? আয়ের কথা আসে না ব্যয়ের কথা আসে? একটু চিন্তা করো তো। ডেবিট মেমো, যখনই ডেবিট কথাটা আসে তোমার মাথায় কি আসে? আয় আসে না ব্যয় আসে? আহ ইয়ামিন ভাই, জিকে ভাই লাভ, রাইট। জিকের জন্য ইয়ামিন ভাইয়ের উপরে কিছু হয় না, এটা আমি আমি তোমার সাথে একমত, সহমত। আচ্ছা, ডেভিড মেমোতে আসি সবাই। একটু আমাকে বলো ডেভিড কথাটা আসলে, রাইট, ডেভিড কথাটা যখনই আমি বলি তোমার মাথায় কখনো আয় আসবে না ব্যয় আসবে। আচ্ছা, তাহলে আমি একটু মুভ অন করি, সামনে একটু আগাই। দেখো তো ডেভিড মেমো মানে কি। ডেভিড মেমোর কনসেপ্টটা একদম সহজ। এইখানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস হবে, বাট তুমি জানবা না সেটা কে করবে, সেটা হচ্ছে ব্যাংক করবে। চলো আমি তোমাকে কতগুলা এক্সাম্পল দিই, তোমরা সবাই কতগুলো এক্সাম্পল শোনো। প্রথমটাই হচ্ছে একদম কমন এক্সাম্পল, সুদ চার্জ। ব্যাংক সুদ চার্জ করলো, তো স্বাভাবিকভাবে তোমার অ্যাকাউন্টে টাকা আছে, তোমার অ্যাকাউন্টে টাকা থাকার কারণে ব্যাংক কি করবে, তার যে সুদটা আছে সে যতটুক চার্জ করবে সেটা কেটে রাখবে। এবার বলো তো ব্যাংক যে টাকাটা কেটে রাখবে, ব্যাংকের কাছে কোন বুক থাকবে? স্বাভাবিকভাবে পাসবুক থাকবে। কেটে রাখার জন্য সে তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা মাইনাস করবে। চলো আরেকটা এক্সাম্পল দেই, সার্ভিস চার্জ। আচ্ছা, দেখো তো ব্যাংক যখন সার্ভিস চার্জ ধরবে, ব্যাংক তোমাকে অনেক সার্ভিস দেয় তার জন্য কিছু চার্জ ধরবে, ব্যাংকের কাছে থাকবে পাসবুক, চার্জটা কেটে রাখার জন্য সে কি করবে, মাইনাস করে দিবে। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দিই, তোমরা যে এটাতে একটু ভয় পাও, যে প্রত্যাখ্যাত চেক। তোমরা অনেক সময় বলো যে ভাই প্রত্যাখ্যাত চেকটা নগদান বই থেকে কেন মাইনাস করি? আচ্ছা চলো আমি একটু ক্লিয়ার করি। যখন প্রত্যাখ্যাত চেক মানে কি, তুমি একটা চেক পাইছো, চেকটা নিয়ে ব্যাংকে গেছো, ব্যাংক বলছে যে ভাই এই চেকের ভেতরে কোনো টাকা নাই, সো আপনাকে আমি দিতে পারবো না, আপনি রিজেক্টেড। তাহলে একটু চিন্তা করো, তুমি যখন চেকটা পেয়েছিলে তুমি সাথে সাথে ক্যাশ বুকে প্লাস করেছিলে, দৌড়ে ব্যাংকে গেছো, ব্যাংক তো চেকটায় হাতও দেয় নাই, বলছে যে এই চেকে টাকা নেই, এই চেক নিয়ে যান। তাহলে বলো তো ক্যাশ বুকে কি আর কিছু করার আছে? সরি, পাসবুকে কি কিছু করার আছে? কারণ ব্যাংক তো এটা ধরেও নাই। সো তুমি চেকটা পেয়ে ক্যাশ বুকে টাকাটা প্লাস করছো, চেকটা রিজেক্টেড হয়েছে, দৌড়ে আবার বাসায় আসবা, এসে কি করবা, ক্যাশ বুকে প্লাসটা তো রেখে দিলে হবে না, কারণ তুমি তো টাকাটা পাও নাই। সো তুমি কি করবা, ক্যাশ বুক থেকে টাকাটা মাইনাস করবা। সো আমরা বলতে যে প্রত্যাখ্যাত চেকও ডেবিট মেমোর একটা অংশ, এভাবে মনে রাখবো, প্রত্যাখ্যাত চেকও ডেবিট মেমোর একটা অংশ। আচ্ছা, তাহলে আমার এক্সাম্পল দেওয়া শেষ, এবার ক্লিয়ার করি। হ্যাঁ, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। চলো, সুদ চার্জ। ব্যাংক সুদ চার্জ করলো, তোমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক টাকা কেটে রাখলো, ব্যাংকের কাছে কোন বুক ছিল, পাসবুক, সাথে সাথে সে মাইনাস করে ফেললো, হিসাবকাল শেষ, সাথে সাথে সে কি করলো, মাইনাস করে ফেললো, হিসাবকাল শেষ। একটু মনে রাখবা, হিসাবকাল শেষ, গরমিল, একটাই কম একটাই বেশি, ঠিক করা লাগবে। তাহলে কি করা লাগবে বলো? ব্যাংক যে পাসবুকে মাইনাস করে রাখছে এটা তো ভালো কাজ করছে, এখানে আর কিছু বলার নাই, যেটা দরকার সে সেটাই করছে। তাহলে তোমার ক্যাশ বুকে কিছু করা হয় নাই, তাহলে এখন তোমার ভুলটা ঠিক করার জন্য ক্যাশ বুকে কিছু করা লাগবে। বলো ডেবিট মেমোর জন্য ক্যাশ বুকে টাকা প্লাস করবা নাকি মাইনাস করবা? সবাই কমেন্ট করো তো। গরমিল ঠিক করার জন্য ক্যাশ বুকে টাকা ডেবিট মেমোর জন্য প্লাস করবা না মাইনাস করবা? সামি যদি একটু দেখো কমেন্টের কি অবস্থা। ক্যাশ বুকে মাইনাস, ভেরি গুড ভেরি গুড। সুমাই আক্তার বিয়োগ, ক্যাশ বুকে বিয়োগ, বাপ্পি ভেরি গুড, মাইনাস, এই তো গুড। আমার কাছে মনে হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো।
রাইট, একদম সুন্দরভাবে বলছে। আমার হাতের বই দিয়ে মাইনাস, কোনো কথা নাই, মাইনাস বানানটার দিকে একটু খেয়াল রাখো তাহলেই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। রাইট, তোমার হাতের বই, এটা শুনতে ভালো লাগতেছে, তোমার হাতের বই মানে ক্যাশ বুক, সেখান থেকে মাইনাস। আচ্ছা সামি, আমি আবারও বলতেছি, তোমাদের অনেকটুকু শিখা শেষ, আমরা জাস্ট এবার একটা এক্সাম্পলে যাব এবং ফিনিশিং দিব। তবে তার আগে একটা কথা বলি, আমাদের জুম অ্যাপ নিয়ে তোমাদের ভিতরে কিছু কনফিউশন ছিল, আমি একটু ক্লিয়ার করি ভাই, একদম ক্লিয়ার করি। চলো, লাইভ ক্লাসটা সবার জন্য, এই ক্লাসটা করতে অনেক ভালো লাগতেছে, এবং এই ক্লাসটা আমরা সপ্তাহে 2 দিন করতেছি। এটা সবার জন্য বলতে সবার জন্য, কারো যদি ইন্টারনেট অ্যাক্সেস থাকে আমাদের এই লাইভ ক্লাসটা করার জন্য আমাদের পেজে আসবে, ক্লাসটা করবে। এটা আমরা স্বাভাবিকভাবে সবার জন্য একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছি। এখন জুম ক্লাসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এডমিটেড স্টুডেন্টদের জন্য। সো এডমিটেড স্টুডেন্ট যারা আছে তারা জানে জুম ক্লাসটা কেমন যাচ্ছে। আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের এডমিটেড স্টুডেন্ট যদি কেউ থাকো তারা একটু কমেন্ট করো যে তোমাদের কাছে আসলে জুম ক্লাসটা কেমন লাগতেছে। হ্যাঁ, যেমন লাগে বলো, কোনো সমস্যা নেই, এগুলো আমাদের জন্য একটা সাজেশন। আমি একদম সবার সামনে লাইভে বলতেছি সাহস করে যে তোমাদের কাছে যেমন লাগুক একটু আমাদেরকে কমেন্টে জানাও যে জুম ক্লাসগুলো কেমন লাগতেছে। এবার এমন অনেক স্টুডেন্ট আছে আমাকে নক করছে যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে জুম ক্লাসে কি আসলে আমরা বেনিফিট পাবো কিনা, বা আমরা যদি এইচএসসির পর ভর্তি হই তাহলে কেমন হয়। আমি একটু উত্তর দেই ভাইয়া, এইচএসসির পর এবার তোমরা কতটুকু সময় পাবা সেটা কিন্তু নিশ্চিত না, বাট এতটুক নিশ্চিত অন্যান্য বছর থেকে কম পাবা। সো তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশন যদি এখন থেকে শুরু করো খুবই ভালো হয়। তো তোমরা যে কাজটা করতে পারো যে আমাদের জুম ক্লাসগুলো কেমন তোমরা যদি একটু দেখতে চাও, যাচাই করতে চাও, তোমরা বর্তমানে সবাই স্মার্ট, রাইট? কেউ কিন্তু তথ্যের বাহিরে নাই, বর্তমানে তথ্য পাওয়া কিন্তু আমাদের একটা অধিকার। সো আমাদের জুম ক্লাসে আমরা আসলে কেমন তথ্য দেই এটা তোমার জানা উচিত। অন্যান্য গ্রাউন্ডে যেটা হইতেছে বা প্ল্যাটফর্মে তোমাকে ভর্তি হয়ে জুম ক্লাস করা লাগতেছে, এটি একটা ট্রেন্ড ছিল যেটা আমরা শুরু করেছিলাম। তো আমরা এখন আবার বলি যে আমাদের জুম ক্লাসটা আমরা চাচ্ছি যে তোমাদেরকে একটা যাচাই করার সুযোগ দিই, কেমন লাগে। যেহেতু ভাই তোমরা সবাই স্মার্ট, তোমরা বুঝো যে কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ, এটা অবশ্যই যাচাই করা উচিত। আহ, একজন সিনিয়র ভাইয়া, আপু, বাবা, দাদা এদের মুখে শুনলেই হবে না, বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক গ্রাউন্ড অনেক কিছু করে। সো তোমার লাগবে তোমরা একটু যাচাই করো। সাপোজ ধরো তুমি অন্য একটা গ্রাউন্ডে জুম ক্লাস করো, তাও আমি সুযোগ দিচ্ছি যে তুমি একটু দেখো যে তুমি যেখানে জুম ক্লাস করো তার থেকে আমাদের জুম ক্লাসটা কেমন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আমরা অনেক সাহস নিয়ে তোমাকে চ্যালেঞ্জ দিতেছি, অন্য গ্রাউন্ড থেকে আমাদের জুম ক্লাসটা কেমন একটু যাচাই করে দেখো। সো যারা হচ্ছে আমাদের ফ্রি জুম ক্লাসগুলো যাচাই করতে চাও, তারা যে কাজটা করবা, আমাদের কমেন্টে সুন্দর করে আমাদের টিমের পক্ষ থেকে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া থাকবে, একদম ফ্রি। রেজিস্ট্রেশন ফর্মটা ঝটপট ঝটপট তোমরা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলো। দেন আমরা তোমাদের ফোনে এসএমএস দিয়ে দিব, আমাদের ফ্রি জুম ক্লাসে তোমরা এন্ট্রি করতে পারবা, দেখতে পারবা যে আমরা জুম ক্লাসে কিভাবে পড়াই, জুম ক্লাসে আমাদের পরীক্ষাগুলো কেমন হয়, জুম ক্লাসে আমরা কিভাবে প্রবলেম সলভ করি। জুম ক্লাস কি শুধুমাত্র এডমিশনের জন্য? এমন প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে যে জুম ক্লাসটা করলে তোমার এইচএসসিও ভালো হবে, এডমিশনও ভালো হবে। তুমি দেখো এইচএসসি পরীক্ষার পর ফর এক্সাম্পল টাকা দিয়ে তুমি ভর্তি হবা, তো আমরা যদি এখনই জুম ক্লাসের আগে ওই টাকা দিয়ে তোমাকে ভর্তি করাই, তাহলে তোমরা কি সার্ভিসটা বেশি পাচ্ছ না? সো জাস্ট এইভাবে চিন্তা করো, তোমরা যাচাই করে দেখো, যদি জুম ক্লাসটা ভালো লাগে তাহলেই তোমরা ভর্তি হবা। মনে রাখতে হবে এইচএসসি পরীক্ষার পরেও টাকা দিয়ে ভর্তি হবা, এইচএসসি পরীক্ষার আগেও কিন্তু টাকা দিয়ে ভর্তি হবে। নর্মালি চিন্তা করো যে আসলে আমার জন্য কোনটা ভালো। এবং আমার কাছে যেটা মনে হয়, আমরা যেহেতু তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিছি যে জুম ক্লাসটা যাচাই করার একটা অপশন আছে, তো তুমি অবশ্যই যাচাই করে নিবা। আমার পক্ষ থেকে, ভাইয়ার পক্ষ থেকে ছোট্ট সাজেশন এটা, যাচাই করে নিবা। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবা, খারাপ লাগলে আমাদেরকে বলে যাবা যে ভাইয়া এই জিনিসটা ঠিক করেন, তাহলে আরো ভালো হবে। তাহলে দেখবা যে আমরা ইনশাল্লাহ পরের বছর তোমার ছোট ভাই ছোট বোনের জন্য আরো ভালো গ্রাউন্ড নিয়ে আসতে পারবো। সামি চলো এবার ওদেরকে আমি যেটা বলছিলাম যে আমাদের 100% পড়া শেষ সেটা ক্লিয়ার করি। কোন 2 দিন ক্লাস হয় ভাইয়া? আমাদের প্রতি শুক্রবার এবং মঙ্গলবার লাইভ ক্লাস হয়, এবং জুমে ক্লাস হয় আরো 3 দিন। সো আমাদের টোটাল এডমিটেড স্টুডেন্টরা ক্লাস পায় উইকে 5 দিন, সপ্তাহে 5 দিন তারা আমাদের সাথে থাকতে পারে। সামি একটু আগিয়ে যাও, আমরা একটু দেখি কি অবস্থা। আচ্ছা এইবার আসো তোমার সামনে, এইবার আমি ব্যাংক সম্বন্ধে বিবরণীর একটা ছক দিলাম, চলো এইবার না অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখি তো, এখন মুখস্থ করা লাগবে না তোমার সামনে। সবাই একটু ক্লিয়ার করি, হ্যাঁ সবাই একটু ক্লিয়ার করি, এদিকে একটু মনোযোগ দিই। যারা আমাদের জুম ক্লাসে এড হতে যাচ্ছ, ফ্রি জুম ক্লাসগুলো যাচাই করতে যাচ্ছ,
ক্লাস শেষে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিও। দেন তোমার আর কোনো চিন্তা নাই, আমরা তোমাকে ফোনে মেসেজ দিয়ে দিব, যেদিন ক্লাস হবে আমাদের সাথে যুক্ত হয়ে নিও। চলো, তোমাদেরকে ভাইয়া পাস বই অনুযায়ী একটা জেড দিয়ে দিলাম। দেখো, পাস বই অনুযায়ী একটা জেড দিয়ে দিলাম ৭৬,০০০ টাকা। সবাই খেয়াল করো, তোমাদেরকে পাস বই অনুযায়ী জেড দিয়ে দিলাম ৭৬,০০০ টাকা, এবং আমি তোমাকে দিয়ে দিলাম ডিপোজিট ইন ট্রানজিট বা ট্রানজিটে জমা। তোমরা সবাই কি করবা? যোগ। আমি জানি তোমরা সবাই কি করবা? যোগ। এবং বকেয়া চেকও দিয়ে দিলাম। তাহলে বকেয়া চেককে তোমরা কি করবা? সুন্দরভাবে তোমরা বকেয়া চেককে করে দিবা কি? বিয়োগ। আচ্ছা, এবার আসো, যেহেতু আমি পাস বইকে হেডিং ধরে ম্যাথ করতেছি, আমি আবার বলতেছি, পাস বইকে হেডিং ধরে ম্যাথ করতেছি, তার মানে যদি ব্যাংকের কোনো ভুল থাকে তাহলে ভুলটাকে ঠিক করতে হবে। ব্যাংকের কেমন ভুল হইতে পারে? ব্যাংক ভুল করে তোমার টাকা কম লিখতে পারে। ধরো যে ব্যাংক ভুল করে ১০০ টাকা কম লিখলো, তাহলে তুমি ঠিক, ব্যাংক যদি ১০০ টাকা কম লিখে তুমি যোগ করবা, তাহলেই ঠিক হয়ে যাবে। আবার ব্যাংক তোমার টাকা বেশি লিখতে পারে, তখন তুমি কি করবা? তখন ওই টাকাটাকে বিয়োগ করবা। তাহলে আমি আবারও বলতেছি, পাস বই অনুযায়ী জেড দেওয়া থাকলে দুইটা জিনিস আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। যোগ হবে ডিপোজিট ইন ট্রানজিট, বিয়োগ হবে বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। এইবার আমি নতুন একটা জিনিস অ্যাড করতেছি, ব্যাংক যদি কোনো ভুল করে সেটাও ঠিক করা লাগবে, এবং এটা একদম কমন সেন্স, বাচ্চারাও বুঝে। ব্যাংক যদি টাকা বেশি লিখে বিয়োগ করব, ব্যাংক যদি টাকা কম লিখে যোগ করব। দেখো তো 50% ক্লিয়ার কিনা এতটুকু সবাই? ধরো যে আমাদের এই এক্সাম্পলে ব্যাংক কোনো ভুল করে নাই, তাহলে ৭৬,০০০ টাকা থেকে আমরা কি করব? ১২,০০০ টাকা যোগ করব, ৮,০০০ টাকা কি করব? মাইনাস করব। আচ্ছা, রাইট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা যে কাজটা করতে পারি, ১২,০০০ টাকা যোগ করব, ৮,০০০ টাকা বিয়োগ করব। তোমরা অনেকে কষ্ট করবা, ৭৬,০০০-এর সাথে ১২,০০০ যোগ করবা, ৮,০০০ মাইনাস করবা, এগুলা করার দরকার নেই। ১২,০০০ থেকে ৮,০০০ মাইনাস করে দাও, দেখো থাকবে হচ্ছে ৪,০০০। ৭৬,০০০ আর ৪,০০০ কত হবে? ৮০,০০০। হ্যাঁ, ইজিলি চিন্তা করো। আচ্ছা, তাহলে সবাই একটু আমাকে লিখো ডান, যদি তোমরা পাস বইয়ের 50% বুঝতে পারো। তাহলে আমরা নগদান বইয়ের 50% ক্লিয়ার করব, আমাদের পড়া শেষ। ভেরি গুড। আলভি ক্লিয়ার, রাইট। আজিম ক্লিয়ার ভাই, রাইট, আমিও ক্লিয়ার ভাই। ফরহাদ হোসেন ক্লিয়ার। ৮০,০০০, ভেরি গুড। একজন একদম ম্যাথটাও করে দিছে সুন্দর করে, ভেরি গুড। ওকে, আচ্ছা, এবার আসো। হ্যাঁ, মাথা থেকে পাস বইয়ের কথা বাদ, মাথা থেকে পাস বইয়ের কথা বাদ। হ্যাঁ, আমাদের কিন্তু আমরা যে ৮০,০০০ টাকা পাইলাম, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে পাস বই অনুযায়ী সমন্বিত জের, অনুযায়ী সমন্বিত জের। এইবার আসো, আমাদের নগদান বই অনুযায়ী জের দেয়া আছে ৮২। এবার আমাদের কি করা লাগবে? নগদান বই অনুযায়ী জের দেয়া আছে ৮২,০০০ টাকা। দুইটা জিনিস অলরেডি আমাদের মাথায় ঢুকে গেছে। নগদান বইয়ের সাথে যোগ করব কাকে? ক্রেডিট মেমো। নগদান বইয়ের সাথে যোগ করব কাকে? ক্রেডিট মেমো। বিয়োগ করব কাকে? ডেবিট মেমো। এগুলা বুঝে আসছি। দেখো, প্রথমে যদি আমি তোমাকে বলতাম এগুলা মুখস্থ করি চলো, তাহলে আমাদের কখনোই মুখস্থ হইতো না। সো আমাদের যে কাজটা করা লাগছে আমরা বুঝে আসছি, এখন আমাদের নিজে নিজে মুখস্থ থাকবে। সো নগদান বইয়ের সাথে যোগ হবে ক্রেডিট মেমো এবং বিয়োগ হবে ডেবিট মেমো। তারপর আমাদের সামনে যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে, যেহেতু আমরা নগদান বই হেডিং নিছি, তার মানে এখন যদি কোনো আমানতকারী ভুল থাকে, এই ভুলটাকে আমার ঠিক করতে হবে এখানে। এখন আমানতকারী কি ভুল করতে পারে? সেম, আমানতকারী ভুলে টাকা কম লিখতে পারে, আমানতকারী ভুলে টাকা বেশি লিখতে পারে। যদি আমানতকারী ভুলে টাকা বেশি লিখতো, তুমি কি করতা? বিয়োগ। যদি আমানতকারী ভুলে টাকা কম লিখতো, তুমি কি করতা? যোগ। এটা তো কমন সেন্স, তার মানে এই কমন সেন্স পারি, বাকি 50% বুঝে গেছি। সো আলটিমেটলি কমন সেন্সও বুঝা শেষ, কনসেপ্টও ক্লিয়ার করা শেষ। তাহলে দেখো, আমরা কিন্তু মোটামুটি ব্যাংক সম্বন্ধে বিভাগ পড়া শেষ। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে কি? পাস বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া থাকতে পারে, তখন আমি পাস বই অনুযায়ী ব্যাংক সম্বন্ধে বিবরণী করব। আবার নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া থাকতে পারে, তখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক সম্বন্ধে বিবরণী করব। তাহলে চলো এক্সাম্পলটা দেখি। নগদান বই অনুযায়ী জেড দেওয়া আছে ৮২,০০০ টাকা, তোমাকে আমি ক্রেডিট মেমো দিয়ে দিছি ১০,০০০, এবং তোমাকে আমি ডেবিট মেমো দিয়ে দিছি ১২,০০০, এবং আমানতকারীর কোনো ভুল তোমাকে আমি দেই নাই। এবার চলো তো ম্যাথটা যদি করি, ১০,০০০ টাকা প্লাস ১২,০০০ টাকা মাইনাস, তাহলে আমরা কি বুঝতে পারতেছি? ভাইয়া আবার একটু বলেন প্লিজ। আচ্ছা, হ্যাঁ, আবার একটু বলতেছি, বাট এই জায়গাটা যারা আমার সাথে ছিল তাদের জন্য বলতেছি, একটু শোনো। ১০,০০০ প্লাস ১২,০০০ মাইনাস, তাহলে আমি বুঝতেছি যে আমার ব্যালেন্সে ২,০০০ টাকা মাইনাস এখন আছে। ১০,০০০ আর ১২,০০০ এর সাথে যদি আমি চিন্তা করি, তাহলে ৮২,০০০ থেকে ২,০০০ মাইনাস করে দাও, কত হবে? ৮০,০০০ হবে। দুই জায়গায় ৮০,০০০ দিয়ে আমি তোমাকে বুঝাইতে চাইছি, তুমি যদি পাস বই অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী করো, যে ব্যালেন্সটা আসবে, তুমি যদি নগদান বই ধরো, যদি ব্যাংক সমন্বয় বিবরণী করো, ওই ব্যালেন্সটাই আসবে। আলটিমেটলি তুমি গরমিল ঠিক করতেছো।
সো ঠিক করার পর তোমার দুই ব্যালেন্সের ভিতরে আর কোনো পার্থক্য থাকবে না, দুই ব্যালেন্স মিলে যাবে। আচ্ছা, এবার আবার আসি, যে আমাকে কোশ্চেন করছো এতটুকু শিওর থাকো যে তুমি আগে থেকে বুঝে আসছো আমার সাথে, তাহলে ক্লিয়ার হবে। নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেয়া আছে, যোগ করব কাকে? আমরা ক্লাস একটু আগে বলে আসছি, যোগ করব ক্রেডিট মেমো গুলাকে। তাহলে চলো, ক্রেডিট মেমো দেয়া আছে 10,000 টাকা, সবাই খেয়াল করো। এবং আমি বলছি যদি ডেবিট মেমো থাকে নগদান বই থেকে বিয়োগ করতে হবে। তাহলে ডেবিট মেমো দেয়া আছে কত? 12,000 টাকা। এবং মজার বিষয়, আমানতকারীর ভুল যদি থাকতো তাহলে আমরা ভুলগুলোকে ঠিক করতাম, বাট এখানে আমানতকারীর ভুল নাই। তাহলে আমার কাছে কি থাকতেছে দেখো, 10,000 টাকা প্লাস 12,000 টাকা মাইনাস। এই কাজটা করার পর আমি ব্যালেন্স পেয়ে যাব। এখানেও ব্যালেন্সটা আসবে কত? 80,000 টাকা। বাট এখানে আমরা লিখবো আমানতকারীর বই অনুযায়ী সমন্বিত জের। এটা কিন্তু পাস বই অনুযায়ী না, এটা হচ্ছে আমানতকারীর বই অনুযায়ী সমন্বিত জের। এবার মজার বিষয়, কখনো যদি ব্যাংক সমন্বয় বিবরণী, আমিও অ্যাকাউন্টিং নিয়ে পড়ি তবু ক্লাস করতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা সবাই এখানে শিখতে আসছি। আমি যতটুকু জানি আপনাকে জানাবো, আপনি যতটুকু জানেন আমাকে জানাবেন, এটাই খুবই স্বাভাবিক বিষয়। সো ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আমরা যে কাজটা করব, একদম ঠান্ডা মাথায় রাখবো যে ব্যাংক সমন্বয় বিবরণী যদি করতে বলে, যে ব্যালেন্সটা দেয়া থাকবে আমরা সেই ব্যালেন্স নিয়ে কাজ করব। পাস বইয়ের ব্যালেন্স দেয়া থাকলে পাস বই অনুযায়ী কাজ করব, নগদান বইয়ের ব্যালেন্স দেয়া থাকলে নগদান বই অনুযায়ী কাজ করব। সামি, আই থিঙ্ক আমাদের 100% পড়া শেষ। কেউ বিলিভ করুক আর না করুক, আমি সবাইকে প্রমাণ করব তুমি যদি এতটুকু বুঝো, তোমাকে আমি ঢাকা ইউনিভার্সিটি সবগুলো কোশ্চেন সলভ করব, একটা কোশ্চেন আমরা আটকাবো না। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আমাদেরকে। এবং এটা দেখেও আমার খুব ভালো লাগতেছে যে শুধুমাত্র কলেজের স্টুডেন্টরা না, অনেকে থাকে যে অলরেডি ইউনিভার্সিটিতে পড়ে, তারাও আমাদের সাথে ক্লাসটায় জয়েন করে। এটা আমাদের জন্য একটা অবশ্যই প্রাপ্তি। সো এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখতেছি যে আমরা আমাদের এই গ্রাউন্ডের ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করব। তো সবাই, ভাইয়ার খুবই সহজ কথা, আমি সবকিছু বোঝানোর পর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যদি বুঝতে পারো ক্লিয়ার লিখো, পাশে হার্ট সাইন দিলে তো আরো খুশি হব। আর কিছু করার নাই। কি অবস্থা সবার? আমিও চলে আসছি তোমাদের সাথে ক্লাস করতে। আচ্ছা শুভ, এটা বাংলা ক্লাস না, আশা করি তোমার মন আজকে খারাপ হবে না, তুমি পারবা সবকিছু। আচ্ছা তারপরে দেখি, এই শুভ ভাইয়া নিয়ে একটা, মানে একটা মিথ্যা ইনফরমেশন ছিল, বুঝতে পারছো? আমি লাস্ট ক্লাসে বলিনি, সেটা হচ্ছে সবাই বলতেছিল ভাইয়া 9 পেয়েছে 20-এ। বাট মাথায় রাখতে হবে আমাদের সময় না 20-এ ছিল না, আমাদের সময় 24-এ পরীক্ষা ছিল। তো শুভ ভাই 24-এ 9 পেয়েছে। হ্যাঁ, আমি একটু বলতে চাই বাংলা নিয়ে, যেহেতু সবাই একটু কমেন্টে জানাই বা কার কি সমস্যা বা সব টপিক বুঝছি নাকি। শুভর সাথে বাংলায় না আমার একটা কম্পিটিশন ছিল, তো কম্পিটিশনটা কি সামি, আই ভালো থিঙ্ক করা না মানে। তোমার মাইকটা এখনো মিউট আছে। না, মাইক ক্লিয়ার না। হ্যালো। তো শুভর সাথে যেটা মানে বাংলা নিয়ে আমার একটা ইয়ে ছিল যে কে কত বেশি খারাপ করতে পারি এরকম টাইপের অবস্থা ছিল। শুভ 24-এ 9.6 পেয়েছে, আমারও 24-এ 9.6 ছিল, একদম টু বি স্পেসিফিক। তো কি বলে, একটা জিনিস আমি বলবো এই কথা এখানের মাঝখানে, যে সবাই আমরা যে যে 5টা সাবজেক্ট আছে, তোমরা মানে সবাই তো 5টা সাবজেক্টে দেখা যায় ভালো, অনেক ভালো হয় এরকম কম আছি। সো মিনিমাম 3-4টা সাবজেক্টে আমাদের অবশ্যই একটু বেশি ভালো থাকতে হবে, আরেকটা থেকেও যাতে আরেকটা সাবজেক্ট যদি আমাদের পাশ দিয়েও যদি দেয়, অনেক সমস্যাও যদি করে, তাহলেও যাতে আমরা এটাকে কাভার দিয়ে উঠতে পারি। তো শুভ আর আমি দুইজনই কি জানি বলে এটা দিয়ে জানি যে আচ্ছা পাবলিকলি ছোট করা না, তুই না ছোট তো আমি নিজে সাইজে অনেক ছোট, সো পাবলিকলি আমার চেয়ে তো বেশি ছোট কাউকে করা যাবে না। তো এটাই, বাকিরা সবাই, মিনহাজও অনেক বাংলায় অনেক ভালো ছিল, বাকি সবাই অনেক ভালো ছিল, কিন্তু আমাদের দুইজনের এই একটা অনেক মানে সমস্যা ছিল। যদিও 9.6 আমার কাছে যেটা লাগছে যে 9.6ও আমার কাছে অনেক এক্সট্রা, যে না 9.6 পিসি এটাই আমার জন্য জিরো ধরে রাখলাম, যে এটারে জিরো, বাকিগুলা দিয়ে কাভার মানে না তুলতে হবে, এটাই। আচ্ছা, সো আমি যে কথাটা বলি, আমি না বাংলায় ভালো ছিলাম এমন না, মানে আমি হচ্ছে ভাই কোনো অপশন পাই নাই। তো খাটায় মুখস্থ করছি, যা পারছি মুখস্থ করছি। এবং পরীক্ষার আগের দিনই বাংলা পড়ছি অনেক বেশি, কারণ অন্য সবগুলা তো কনসেপচুয়াল। দেখো অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো না আমরা আসলে একবার বুঝলে মাথায় রাখতে পারবো। ইংলিশ, হ্যাঁ, এগুলা এগুলা যদি বুঝি আমি পারবো। সো বাংলা অনেক বেশি মুখস্থ বিদ্যার বিষয় ছিল, বাংলা সুন্দর করে সারাদিন মুখস্থ করছি। এবং আমার কাছে মনে হয় যে বাংলার মার্কসটা আসলে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি ছিল, ঠিক আছে? তো বাংলার মার্কসটা আমার কাছে মনে হয় এটা খুবই দরকারি। যারা মনে করতেছো যে ভাইয়া আমার পক্ষে সম্ভব না এমন কিছু,
পড়া শুরু করে দাও ভাই, এমন কিছু নাই যেটা পারবা না। সো আমার কাছে যেটা মনে হয় যে তোমার যে জায়গা উইকনেস আছে সেটা নিয়ে একটু কাজ করা শুরু করো। হ্যাঁ, যেগুলো পারো এগুলা তো পারো। সাপোজ ধরো যে তুমি ম্যানেজমেন্ট অনেক পারো, কিন্তু তোমার পড়তে ভালো লাগতেছে এই জন্য আরো পড়তেছো, এটা না করে বাংলা পড়তে খারাপ লাগতেছে, ইংলিশ পড়তে খারাপ লাগতেছে, তাও একটু পড়ো। কারণ মনে রাখবা আলটিমেটলি আমাদেরকে যেই কাজটা করা লাগবে, যে যেই সাবজেক্টে সবাই কম মার্কস পায় এই সাবজেক্টে আমার মার্কসটা অনেক বাড়াইতে হবে। এই জায়গায় তোমার অনেক অপশন আছে, সো এই কাজটা তোমরা করা শুরু করে দাও। সামি, আমার কাছে মনে হয় আমরা যা পড়েছি একটু দেখি বাচ্চারা পারে কিনা। এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, যদি পারো মনে করবো যে পড়া বুঝতে পারছো। হ্যাঁ, আমি আমি কোশ্চেন আমি মিনহাজকে একটু বলতে চাই, এখানে না অনেকেই কমেন্ট করছে যে ইংলিশ ভার্সনের আছে এখানে কয়েকজনই। তো মিনহাজ, তুমি যদি একটু কোশ্চেন আর কোশ্চেনের অপশনকে যদি একটু ইংলিশে ট্রান্সলেট করে বলে দিতে তাহলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমি না একটা জিনিস প্রথম থেকে বলি যে এই জিনিসটা আমার মাথায় সবসময় ছিল, এই জন্য আমি যে টার্মগুলো ইউজ করছি সেগুলো ইংলিশ ভার্সনে ইউজ করে। দেখো, ডিপোজিট ইন ট্রানজিট, যখন তুমি ব্যাংক রিকনসিলিয়েশন করবা, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ডিপোজিট ইন ট্রানজিট কে তুমি কি করবা, কোশ্চেনটা এইভাবে আসছে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে ডিপোজিট ইন ট্রানজিট কে কি করবা। দেখো, আমি অপশনগুলো লিখছি বাংলায়, বাট এটা যদি পড়ো তোমরা সবাই বুঝবা। বুক ব্যালেন্স থেকে যোগ, বুক ব্যালেন্স মানে কি আমরা সবাই বুঝি। দেখো, পাসবুক লেখি নাই, বুক ব্যালেন্স মানে নগদান বই। দেখো, নগদান বইয়ের সাথে কি যোগ করবা? অপশন বি তে বলছি বুক ব্যালেন্স থেকে বিয়োগ, নগদান বই থেকে কি বিয়োগ করবা? অপশন সি তে বলছি পাসবুকের সাথে যোগ, অপশন ডি তে বলছি পাসবুক থেকে বিয়োগ। তার মানে অপশন গুলাই তুমি যদি যোগ মানে হচ্ছে অ্যাড করা, বিয়োগ মানে হচ্ছে মাইনাস, এটা যদি বুঝো তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। দেখি সবাই কি অ্যান্সার দিচ্ছ। ডিপোজিট ইন ট্রানজিট কে কি করবা সবাই? ডিপোজিট ইন ট্রানজিট কে আমরা সবাই পড়ে আসছিলাম, আমাদের মনে আছে ডিপোজিট ইন ট্রানজিটের সাথে নগদান বইয়ের কিছু করার দরকার নাই, পাসবুকে যেতে হবে। পাসবুকে মাইনাস করবা না প্লাস করবা সবাই? পাসবুকে মাইনাস করবা না প্লাস করবা? ডিপোজিট ইন ট্রানজিট, সবাই সি অ্যান্সার করতেছে, ভেরি গুড। সামি, চলো উত্তরটা দেখিয়ে দেই সবাইকে। ভেরি গুড, পাসবুকের সাথে যোগ, ভেরি গুড। সো সবাই উত্তর দিতে পেরেছো, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার সাথে আসার কারণে আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করা শুরু করেছি। তার মানে আমাদের জন্য এখন আর ভয়ের কিছু নাই ভাই, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন পারতেছো। সো এইচএসসি এর কোশ্চেন তোমার কাছে পানি ভাত লাগবে। এবং মজার বিষয়, আবারও ইয়ামিন ভাই সঠিক উত্তর দিতেছে। ইয়ামিন ভাই যতবার সঠিক উত্তর দিতেছে আমার কাছে কেমন জানি লাগতেছে কি ইয়ামিন ভাই পারতেছে, তো তোমাদের সবার পারা উচিত। আচ্ছা, তারপরে যাওয়ার আগে আমি একটা কথা বলি, লাস্ট কোশ্চেনটা প্লাস প্লাস। আচ্ছা, প্লাস প্লাস দুইবার প্লাসে প্লাসে, আসলে যাই হোক তুমি এইভাবে চিন্তা করো না, নর্মালি একবার বললে আমরা খুশি হইতাম। আচ্ছা, যাই হোক সমস্যা নেই, প্লাসে প্লাসে কোনো প্রবলেম হবে না। এবার আসো, আমরা 5 নাম্বার কোশ্চেনটা যাব। সবাইকে আমি বলতেছি এই টপিকের লাস্ট কোশ্চেনটা হবে গিফট, তোমাদের সবার জন্য একটা বোনাস। ওই কোশ্চেনটা যদি পারো মনে রাখবা সব টপিক ক্লিয়ার। আমি আবারও বলতেছি, লাস্ট কোশ্চেনটা যদি পারো সব টপিক ক্লিয়ার। সো যারা এখন পর্যন্ত ক্লাসটা করছো লাস্ট কোশ্চেন পর্যন্ত অবশ্যই থাকতে হবে। লাস্ট কোশ্চেনটার ভিতরে সবকিছু থাকবে, পুরো টপিকটা আমি লাস্ট কোশ্চেন রিভিশন দেয়া দিব যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। চলো এবার ঝটপট একটা সহজ কোশ্চেনের উত্তর দেই। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে, সো যখন তুমি প্রিপেয়ার করবা ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা, তার মানে তোমার যে ডেটর আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, সে গিয়ে ব্যাংকে ডিরেক্ট টাকা জমা দিল, টাকা ডিপোজিট করলো, তখন তুমি কি করবা? দেখি তো সবাই উত্তর করো তো। আই থিঙ্ক এটা খুবই সহজ কোশ্চেন, তোমরা পারো। ঠান্ডা মাথায় চিন্তা করো যে এটা আসলে কি, এটা কি আসলে ডেবিট মেমো না ক্রেডিট মেমো, এতটুকু বুঝতে পারলে সব উত্তর সহজ। রাইট রাইট, ভেরি গুড জয়তী। আহ সাজ্জাদ হোসাইন এ উত্তর দিচ্ছ, স্বপ্নের উত্তর এ, ভেরি গুড। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যখন দেনাদার আমার ব্যাংক হিসাবে সরাসরি টাকা জমা দিবে তখন আমরা এটাকে কনসিডার করব ক্রেডিট মেমো হিসাবে, এবং ক্রেডিট মেমোকে আমাদের কি করতে হবে? বুক ব্যালেন্স বা নগদান বইয়ের সাথে যোগ করতে হবে। ভেরি গুড। সামি, দেখি তো উত্তরটা কি আসতেছে আমাদের সামনে। রাইট, এটাও ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, এটাও তোমরা পেরে গিয়েছো। সো আমার কাছে মনে হয় তোমরা এখন আর কোনো কোশ্চেন দেখলে ভয় পাবা না, ব্যাংক সম্বন্ধে বিবরণী সবাই পারি ভাই। সিকিউ যারা অ্যান্সার করার টেন্ডেন্সিতে ছিল তারা তো আগে থেকেই পড়ছো। সো আমি আমি আসলে সিকিউ নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে যে সিকিউ পারো না, এবং যে পারো সবাইকে আমি এমসিকিউ শিখাই যাবো, আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমরা কখনোই এমসিকিউ ভুল করব না। এবং মজার বিষয় হচ্ছে, যখনই তোমার এই কনসেপ্ট গুলো ক্লিয়ার, তুমি যদি কখনো সাহস করে সিকিউ অ্যান্সার করতে চাও তুমি আটকাবা না, তুমি সিকিউ পারবা। আচ্ছা চলো 6 নম্বরে যাই, তারপরের কোশ্চেন সামি। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক,
মজার বিষয়, এটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য একটু কনফিউশন লাগতে পারে, বাট ইংলিশ ভার্সনে সবার জন্য অনেক সহজ। কারণ ইংলিশ ভার্সনের কোশ্চেনটা ইংলিশে যেভাবে লেখা থাকবে আমি একটু বলে দেই। ব্যাংক সম্বন্ধে বিবরণী বলতে এখানে বোঝাচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশনে তোমরা আউটস্ট্যান্ডিং চেককে কিভাবে কনসিডার করবা। আউটস্ট্যান্ডিং চেক, দেখো তার মানে বাংলা মিডিয়ামের বুঝতে কষ্ট হলে ইংলিশ মিডিয়ামের জন্য, মানে ইংলিশ ভার্সনের জন্য সবার জন্য এটা সহজ কোশ্চেন হয়ে যাবে। ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেককে বলা হয় ইংলিশে আউটস্ট্যান্ডিং চেক। সবাই উত্তর করো তো, আউটস্ট্যান্ডিং চেক যদি থাকে কি করবা? বুক ব্যালেন্সে যাবা নাকি পাসবুকে যাবা? রাইট, এতটুকু বুঝতে পারলাম, পাসবুকে যাবো, বুক ব্যালেন্সে যাব না। আমি আবারও বলতেছি, আউটস্ট্যান্ডিং চেক, আউটস্ট্যান্ডিং চেকের সাথে বুক ব্যালেন্সের সম্পর্কে যাব না, পাসবুকে যাব। এবং মনে রাখতে হবে, অনেকে ভুল করতেছে, হয়তো বা ভুলে গেছে অনেক কিছু। ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, আমি আবারও বলতেছি, ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, তার মানে তুমি একটা চেক দিছো, তুমি তোমার চেকটা দিয়েছো পাওনাদারকে, পাওনাদার ব্যাংকে যায় নাই, পাওনাদার ঘুরতে চলে গেছে কক্সবাজারে। এই যে কক্সবাজারে ঘুরতে চলে গেছে, যার কারণে গরমিল হয়েছে, গরমিল ঠিক করার জন্য তোমার কি করতে হবে? আচ্ছা, সামি আই থিঙ্ক উত্তরটা দেখিয়ে দেই, অনেকে ভুল করতেছে, সবার কনসেপ্ট একটু ক্লিয়ার করি। রাইট, পাসবুক থেকে বিয়োগ হবে। আমি আবারও বলতেছি, পাসবুক থেকে বিয়োগ হবে। তার মানে এই একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো একটু আগে পড়ছো, বাট সবাই মনে অনেক বেশি খুশি হয়ে গেছিল, চিন্তা করতেছিল না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক বলতে আমি আউটস্ট্যান্ডিং চেককে বুঝাচ্ছি বা বকেয়া চেককে বুঝাচ্ছি। বকেয়া চেককে কি করতে হবে? পাসবুক থেকে যোগ করার কোনো অপশনই নাই, কারণ পাসবুকের সাথে যোগ করি ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে বিয়োগ করবো কাকে? আউটস্ট্যান্ডিং চেক। তার মানে এটা হবে পাসবুক থেকে বিয়োগ। যারা ভুল করছো তাদের জন্য আমি একটা কথা বলি, এটা তোমার জন্য অনেক বড় একটা লার্নিং, তোমার সবসময় এটা মনে থাকবে। এই টাইপের কোশ্চেন আসলে অন্য কেউ ভুল করলে তুমি কখনোই ভুল করবে না। সো এটা তোমাদের জন্য একটা বেনিফিট, তোমরা কখনো উত্তর যদি ভুল হয়, তোমরা সবসময় মাথায় রাখবা যে এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, এই ভুলটার কারণেই তুমি মনে রাখতে পারবা। যে বলছো ভাইয়া কিভাবে, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা শেষ হলে আবার ক্লাসটা একটু দেখবা, হ্যাঁ, মনোযোগ দিয়ে একটু দেখবা। জাস্ট ওই যে আমি যখন আউটস্ট্যান্ডিং চেক করাইছি ওই পার্টটুকু দেখো, তাহলেই বুঝতে পারবা। এবং আজকে ক্লাসে যে কাজটা করব সেটা হচ্ছে একদম লাস্ট কোশ্চেনটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলতেছিলাম যে কোশ্চেনটা যদি পারো তাহলে সব বুঝতে পারবা, কিন্তু কিভাবে ভাইয়া? আচ্ছা, অনেকে হয়তো বা ক্লাসে দেরিতে যোগ হয়েছে, এমনও হতে পারে। সো আমি যদি এই কোশ্চেনটা একটু আলোচনা করে একটু বলেই দেই। দেখো তো, ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, তুমি একটা চেক দিয়েছো, দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমার কাছে নগদান বই থাকবে, নগদান বইতে মাইনাস করে ফেলবা। দেখো নগদান বইয়ের কাজ শেষ, তার মানে আমার অপশনে নগদান বই রিলেটেড যেই কথাগুলো আছে সেই দুইটা অপশন, অপশন এ আর অপশন বি কিন্তু এমনি বাদ, কারণ নগদান বইয়ের কাজ করা শেষ। এবার চেকটা যাওয়ার কথা ছিল কই? যেই মানুষকে দিছি তার যাওয়া উচিত ছিল ব্যাংকে, বাট সে ব্যাংকে যায় নাই, টাকা তুলে নাই, সে অন্য জায়গায় চলে গেছে ফর এক্সাম্পল। তাহলে এবার দেখো, যখন আমি তাকে টাকাটা দিলাম, আমি সাথে সাথে কি করলাম? আমি সাথে সাথে আমার বুক ব্যালেন্সে টাকাটা মাইনাস করলাম, কিন্তু সে চেকটা পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে নাই, যার কারণে গরমিল। এবার তোমাকে আমি বলছি গরমিল ঠিক করো ব্যাংক সমন্বয় বিবরণী করে, তাহলে তুমি কি করবা? পাসবুকে গিয়ে কি প্লাস করবা? পাসবুকে গিয়ে যদি প্লাস করো, তুমি তো গরমিল বাড়াবারো, কমাবা না। তার মানে আমার গরমিল ঠিক করার জন্য পাসবুকে সেম কাজটা করতে হবে, পাসবুকে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাহলে মিলে যাবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকার কথা না? এই তো, ও এই ব্যাপার, আহ এবারে বুঝছি, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, তারপর তোমার জন্য আসলে রিপিট করছি, আশা করি বাকিরা সবাই বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। 7 নম্বর কোশ্চেনটা যাই, সামি কি বলো? একদম লাস্ট কোশ্চেন আমাদের। এই 7 নম্বর কোশ্চেনটা যদি পারো তাহলে মনে করবা যে পুরো টপিক বুঝতে পারছো। 7 নম্বর কোশ্চেনটা কিভাবে আসছে দেখো, যমুনা এন্টারপ্রাইজে নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? তার মানে কোশ্চেনটা আসছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করার সময় কোনটার ইম্প্যাক্ট থাকবে না। রাইট, কোনটার ইম্প্যাক্ট থাকবে না। তার মানে আমি তোমাকে শিখে আসছি কিছু জিনিস যোগ হবে, কিছু জিনিস বিয়োগ হবে, এগুলা সবগুলা কিন্তু ইম্প্যাক্ট ফালাবে, প্লাস করলেও ইম্প্যাক্ট ফালায়, মাইনাস করলেও ইম্প্যাক্ট ফালায়। তার মানে এখানে এমন একটা অপশন আছে যেটা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। আমি আবারও বলতেছি, এখানে এমন একটা জিনিস আছে যেটা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না, সেই অপশনটা খুঁজে বের করো। অপশন এতে আছে পরিবহনাধীন জমা, আমরা সবাই জানি ডিপোজিট ইন ট্রানজিট। অপশন বি তে রয়েছে পাওনাদার বরাবর ইস্যুকৃত ব্যাংক মারফত পরিশোধিত চেক। তার মানে হচ্ছে তোমার যে অ্যাকাউন্টস পেয়েবল আছে তাকে তুমি একটা চেক ইস্যু করেছো এবং ব্যাংক সেটা সঠিকভাবে পরিশোধ করে দিয়েছে। অপশন সি তে রয়েছে ব্যাংক সার্ভিস চার্জ, এটা সবাই বুঝি। অপশন ডি তে রয়েছে ডিপোজিটরস ইরর, তার মানে আমানতকারী যদি কোনো ভুল করে। সো দেখি তো কি উত্তর দিবা। সীমান্ত তুমি উত্তর দিবা না? সীমান্ত উত্তর দিলে তো সমস্যা। সীমান্ত অলরেডি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তেছে, সীমান্ত আমাদের স্টুডেন্ট ছিল।
অনেক কাছের স্টুডেন্ট, তো সীমান্ত তো পারবে। 7 নাম্বার পারি সাফওয়ান শ্রাবণ ভাই। শ্রাবণ ভাইও যদি পারে তাহলে আমি আসলে এই ক্লাস আর জীবনও নিব না, আজকে এটা আমার অনলাইনে শেষ ক্লাস। মানে সাফওয়ান শ্রাবণ ভাইও পারতেছে, চিন্তা করা যায়, এমন একটা অবস্থায় পড়ে যাচ্ছি। ইয়ামিন ভাই কি কমেন্ট করবেন না? ইয়ামিন ভাই পারেন কিনা একটু দেখি এবার, অনেকক্ষণ তো উত্তর দিতেছিলেন সহজ সহজ কোশ্চেন ভাই, এবার উত্তর দেন দেখি। জিকে, জিকে ইয়ামিন। হ্যাঁ, ইয়ামিন ভাইয়ের শেষে আবার জিকে হয়ে গেছে। আমাদের আগের বছরে যত স্টুডেন্ট ছিল সবাই ডাকতো ইয়ামিন জিকে স্যার। আমি জানি না তার নামের শেষে আসলে জিকে কবে থেকে অ্যাড হয়ে গেছে এইভাবে। নুসরাত জাহান খান বি, ভেরি গুড। চলো যমুনা, আই থিঙ্ক বি, রাইট, ভেরি গুড। সবসময় এরকম যে থিঙ্ক করতে পারতেছো এটা অনেক বড় একটা ক্রেডিট। আচ্ছা চলো সামি আমরা উত্তরটা দেখিয়ে দেই, আমি একটু ব্যাখ্যা করবো অবশ্যই যে কেন বি। আচ্ছা দেখো, যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? অপশন এ তে দেখি, সবাই আমার সাথে একটু মনোযোগ দিয়ে শোনো। অপশন এ পরিবহনাধীন জমা, ডিপোজিট ইন ট্রানজিট। মনে রাখতে হবে ডিপোজিট ইন ট্রানজিট কে আমরা যে কাজটা করি, ডিপোজিট ইন ট্রানজিট কে আমরা পাসবুকের সাথে প্লাস করি। উত্তর বি হবে। ও মাই গড। আচ্ছা ইয়ামিন ভাই থ্যাংক ইউ, আর উত্তর দেন না আজকে। আচ্ছা তার মানে আমরা বুঝলাম পরিবহনাধীন জমা প্লাস করি, প্লাস করি মানে কিন্তু ইম্প্যাক্ট পড়তেছে। আচ্ছা অপশন বি নিয়ে পরে কথা বলবো। অপশন সি ব্যাংক সার্ভিস চার্জ, এটাকে আমরা কি করি, নগদান বই থেকে, দেখো নগদান বই থেকে ব্যাংক সার্ভিস চার্জকে মাইনাস করি, তার মানে মাইনাস করা মানে ইম্প্যাক্ট পড়তেছে। আচ্ছা অপশন ডি তে আসো, আমানতকারীর ভুল। ভাই আমানতকারী যদি ভুল করে তাহলে আমরা কি করব, যদি ভুল করে টাকা কম লিখে তাহলে যোগ করব, ভুল করে যদি টাকা বেশি লেখে তাহলে বিয়োগ করব, বাট আলটিমেটলি প্লাস বা মাইনাস কিছু তো একটা করব নগদান বইয়ের সাথে। তার মানে অপশন ডিও তোমার ইম্প্যাক্ট ফেলতেছে। এবার অপশন বি তে আসো, পাওনাদার বরাবর ইস্যুকৃত। একটু চিন্তা করো তো ভাই, পাওনাদার বরাবর কে ইস্যু করবে? অবশ্যই পাওনাদার বরাবর চেকটা ইস্যু করবে কে? আমানতকারী। আচ্ছা যখন ইস্যু করবে আমানতকারী কি করবে, তার কাছে যে নগদান বইটা রয়েছে সেটা মাইনাস করে দিবে। এখন পাওনাদারকে আমি যেই চেকটা দিলাম, পাওনাদার দৌড়ায় ব্যাংকে গেল, ব্যাংক এটা পরিশোধও করে দিল। তাহলে ব্যাংক যদি পরিশোধ করে দেয়, ব্যাংক কি করবে, পাসবুক থেকে মাইনাস করে দিবে। তাহলে দেখো তো ভাই, অলরেডি নগদান বইতে মাইনাস করা হয়ে গেছে, ব্যাংক এটা পরিশোধও করে দিয়েছে, এই জন্য ব্যাংকের বই যে পাসবুক সেখান থেকেও মাইনাস করে দিয়েছে। তার মানে আলটিমেটলি কোনো গরমিল থাকলো না। তার মানে আমি যদি ব্যাংক সম্বন্ধে বিবরণী করি, এটা থাকলেও আমি এটাকে প্লাসও করবো না মাইনাসও করবো না, কারণ এটার কারণে কোনো গরমিল হয়নি। সো আশা করি এটা যদি বুঝতে পারো তাহলে আমার কথা এই পর্যন্ত যা যা বলে আসছি তুমি সব বুঝতে পারছো। সামি কি মনে হচ্ছে, বাচ্চারা আসলে কি বলতেছে, কারো কোনো প্রবলেম আছে কিনা? কারণ ইস্যু করার সাথে সাথে টাকা পরিশোধিত হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। পার্থ একদম কারেক্ট, বুঝতে পেরেছো। দোলনের উত্তর বি, ভেরি গুড। অপশন বি মানে হচ্ছে বাংলাদেশ, সো বাংলাদেশের পক্ষে থাকবা। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর স্লাইডে কি আছে একটু দেখি। সামি, ভেরি গুড। আমাদের আজকের টপিকটা একদম শেষ। ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ আসবে, তুমি পারবা না এমনটা হবে না। সবসময় মনে রাখবা যে তুমি সব জানো, এখন ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে ডিটেলস তুমি সব জানো। সো কখনো যদি কোনো প্রবলেম হয় ভাইয়াকে অবশ্যই জানাবা, ভাই অ্যান্সার করবো। আর আমাদের জুম ক্লাসে তোমরা অ্যাড যারা ছিলা তারা তো কমেন্টস করেছো, আমরা বুঝতেছি যে আমাদের জুম ক্লাসের কাজ খুব ভালো যাচ্ছে, আমাদের লাইভ ক্লাসটা সবার জন্য থাকতেছে। বাট আমি আবারও বলতেছি তোমরা অনেকে লুমিনাসের সাথে অ্যাড হবা, অনেকে অন্য জায়গায় অ্যাড হয়েছো, বাট অলওয়েজ ভাবো যে লুমিনাসে কি হইতেছে। হ্যাঁ, সো দেখো এগুলো না অনেক বড় বড় ডিসিশন। হ্যাঁ, যেখানে অ্যাড হইছো বাট অলওয়েজ ভাবো যে না লুমিনাসে কি হইতেছে। আচ্ছা তোমাদের সবার জন্য, তোমরা লুমিনাসের সাথে যুক্ত না হতে পেরে তোমাদের কেমন লাগবে সেটা আমরা জানতে পারবো পরে। বাট আমরা সবার জন্য একটা গ্রাউন্ড খুলতে যাচ্ছি, যে আমাদের জুম ক্লাসটা তোমাদের সবার জন্য আমরা খুলতেছি। এডমিটেড স্টুডেন্ট যারা আছো তারা তো রেগুলার করতেছো, যারা এডমিটেড না তোমরা চিন্তা করতেছো তুমি পরবর্তীতে বা এইচএসসি পরীক্ষার পরে তুমি লুমিনাসের কাছে আসবা, তারা অলরেডি এখনই জেনে যাও যে জুম ক্লাসটা কেমন যাচ্ছে। আবার যারা ধরো যে অন্য কোচিং এক্স ওয়াই জেড অনেক প্ল্যাটফর্মে গেছো, তারাও এরকম ফ্রি ক্লাসে এসে দেখে যাও তোমার প্ল্যাটফর্মে কি পড়াচ্ছে, আমার প্ল্যাটফর্মে আমি কি পড়াচ্ছি, তুমি কম্পেয়ার করো। কারণ এমনও হতে পারে একটা ডিসিশন অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। আমরা যেটা দেখি যে অনেকে অনেক দূর থেকে আসে, গ্রাম থেকে আসে, আসার পর মফস্বল থেকে আসে, ঢাকায় অনেক স্টুডেন্ট খোঁজ খবর রাখে না। তো দেখা যায় অনেক কোচিং এর নাম তারা শুনে রাস্তাঘাটে দেখে, ক্লাস 3-4টা ক্লাস হওয়ার পর তখন তারা বুঝতে পারে যে না এই কোচিং আসলে তাদের সার্ভিসে মনোযোগী না। সো আমরা এতটুকু তোমাদেরকে এনশিওর করতে চাই যে আমরা ভবিষ্যতে যা করব আমরা তা তোমাদের সামনে এখনই দেখাই দিতে যাচ্ছি, যে আমরা আসলে এইভাবে ক্লাস নিয়ে অভ্যস্ত,
আমরা স্টুডেন্টদের সাথে এইভাবে ট্রিট করি এবং আমরা আমাদের স্টুডেন্টকে সার্ভিস দেওয়ার জন্য বদ্ধপরিকর। সো লুমিনাস সবসময় তোমার সাথে থাকবে। সামি যদি কিছু বলো। আচ্ছা, তো এখন মানে সবকিছু বলার আগে আমি একটা জিনিস একটু বলতে চাই যে আমাদের এই করোনা বা এগুলার মধ্যে এটার সাথে আমাদের এই যে সামনে ধরি আমাদের এই যে কোচিং এর যে সমস্যা হচ্ছে, সামনে এইচএসসি পরীক্ষা দিব আমরা। এইচএসসি পরীক্ষা কবে হবে না হবে ঠিক ঠিকানা নাই, এটাও একটা বড় ব্যাপার। কিন্তু তার সবকিছুর মধ্যে আমরা যারা বেঁচে থাকবো সামনে লাইফে চলতে গেলে আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এরপরে এইচএসসি পরীক্ষার পরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হতে খুব খুব বেশি দিন লাগবে না সময়। সো তখন একটা ব্যাপার, তখন যেই প্রবলেম হবে যে আমরা প্রিপারেশনের টাইম কম পাবো। তখন কি তুমি যাচাই করে দেখতে পারবা যে আসলে আমার কোন কোচিংটা ভালো হবে? তখন হয়তো বা অফলাইনে যে আমি কোচিং করছি, কিন্তু তখন কি আসলে যাচাই করার খুব একটা বেশি সময় পাবা না। তো এখন আমরা যেটা করতে পারি, অনলাইনে সবখানি অ্যাভেলেবেল আছে, অনেক কোচিং আপাতত অনেক প্ল্যাটফর্মই শুরু হয়ে গেছে অনলাইনে ক্লাস নিচ্ছে। তো হয়তো বা তোমরা উই প্ল্যাটফর্মেও ক্লাস করছো, তো ক্লাস করো। প্লাস আমাদের এখন যেহেতু আমরা একটু অনলাইনে ফ্রি ক্লাসের জুম ক্লাসের ব্যবস্থাটা করে দিচ্ছি, লাইভ ক্লাস তো ফ্রি তোমাদের জন্য, আর জুম ক্লাসেও যেহেতু আমরা ওপেন করে দিচ্ছি, তোমরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা এই ক্লাস করে এসে দেখো, যাচাই করে দেখি যে আসলে কোনটা ভালো লাগছে। হয়তো বা নাম শুনছি একটার, তারপরে কি জানি বলে ওই জায়গায় অনেকের নাম শুনে শুনে আসছি বা অনেকের বই পড়ে আসছি, তাদের ক্লাস করছি, আচ্ছা ঠিক আছে গেলাম। এখন তাদের ক্লাসের চেয়ে যদি এই জায়গায় ক্লাসটা করে তোমার কাছে ভাল লাগে, তাহলে তোমার কোনটা দরকার? এখানে কিন্তু ক্লাসে তোমার মার্কস পাওয়া দরকার, আর মার্কস পাওয়ার জন্য তোমার কি করা দরকার? বুঝা দরকার, তাই না? কোথায় কত ইজি ওয়েতে কিভাবে বুঝানো যায় বা কি হচ্ছে সেটা তোমরা নিজেরাই এখন যাচাই করে দেখতে পাচ্ছ, অনলাইনে আপাতত ফ্রি অ্যাভেলেবেল সবখানে। তো কেন এই জিনিসটা যাচাই করে আমরা দেখবো না? তো এই জিনিসটা বলবো। আর পাশাপাশি আমাদের কি কি সবার জন্য অ্যাভেলেবেল আছে আমি প্ল্যাটফর্ম গুলো আবার একটু বলে দিতে চাই। সেটা কি, যে লুমিনাস এডুকেশন নামে আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা যারা যারা অ্যাড নাই বা তোমরা যারা যারা অ্যাড আছো, বাকি ফ্রেন্ডদের একটু অ্যাড করে দিই, কারণ ওইখানে আমরা প্রত্যেক দিন আমরা এক একটা সাবজেক্টের উপর এমসিকিউ গুলা দেওয়া হচ্ছে, সেখানে বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে তোমরা অ্যান্সার বলে দিতে পারছো। তারপরে আমরা বিভিন্ন কুইজেরও ব্যবস্থা নিচ্ছি, সামনে আরো কুইজ আরো এক্সামের ব্যবস্থা আছে। আর পাশাপাশি আমাদের যে এই ভিডিওটাও সেভ থাকবে, প্লাস প্রিভিয়াস অনেক ভিডিও অনেক কিছু এখানে আছে। তো সামনে আমাদের নিজেদেরও আরো অনেক প্ল্যান আছে এগুলো নিয়ে কাজ করার। তো গ্রুপে যদি অ্যাড থাকো তাহলে দেখা যাবে এটার আপডেট আরো পাবা। পাশাপাশি আমাদের পেজ আছে আর ইউটিউবেও আছে। তো তোমরা ইউটিউবের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রেখো, তাহলে আমরা যদি নতুন কোনো ভিডিও পাবলিশ করি আসে তাহলে এটা তোমরা জেনে যাবা। আর আমি যদি একটু বলি যে এখানে অনেকেই আমরা আজকে কমেন্ট করেছি, অনেকে ইংলিশ ভার্সনের আছো, এটা দেখে না আসলে আমার নিজের পার্সোনালি অনেক ভালো লেগেছে যে ইংলিশ ভার্সন থেকেও এখন আস্তে আস্তে ক্লাসের দিকে আসছে। তো নেক্সট টাইম আমরা আরো ট্রাই করবো যাতে একই সাথে ইংলিশ বাংলা দুইটাই একটু ভালো মতো, তাদের হয়তো বা একটু প্রবলেম হয়ে গেছে, তো নেক্সট টাইম থেকে যাতে এই প্রবলেমটা আরো যাতে না হয়, তাহলে সেটার উপর আমরা খেয়াল রাখবো। আর যেটা সবচেয়ে বড় কথা, পড়ালেখার কথা অনেক হলো, পড়ালেখা তো চলবেই, যেটা সবচেয়ে বড় কথা আমাদের এই আমরা দেখছি যে লকডাউন বিভিন্ন জায়গায় রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, কিন্তু এটার কেমন ইমপ্লিকেশন, কেমন কি হচ্ছে না হচ্ছে আমরা জানি না। তো সবাই একটু আমরা বাসায় থাকবো, যতটা সম্ভব বাইরে না যাওয়ারই চেষ্টা করব, কারণ যারা এইচএসসি ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু বাইরে যাওয়ার খুব একটা বেশি দরকার নাই। তোমরা তোমাদের আপনজনকে নিয়ে বাসায় থাকি আমরা, যাতে সুস্থ থাকি। সুস্থ থাকলে এর পরের যেই পৃথিবী, এই করোনা পরবর্তী যেই পৃথিবীটা হবে, সেখানে যাতে অ্যাটলিস্ট একসাথে থেকে আমরা স্ট্রাগল করে বা যেভাবে ফাইট করে থাকার জন্য যাতে কন্টিনিউ করতে পারি আমাদের লাইফটা। সো সবাই বাসায় থাকি, সুস্থ থাকি, এভাবেই শেষ করছি। থ্যাংক ইউ।